আমরা এই এক্সেলের কাজ শেখার পরে দেখেন কাজের জন্য প্রস্তুত হতে পারবো, স্প্রেডশিট তৈরি করতে পারবো, ফাংশন ফর্মুলা ব্যবহার করতে পারবো, ডাটা ম্যানিপুলেশন ও প্রেজেন্টেশন সম্পন্ন করতে পারবো, ওয়ার্কবুক রিভিউ ও প্রোটেক্ট করতে পারবো, ডকুমেন্ট প্রিন্ট ও ট্রান্সফার করতে পারবো। প্রত্যেকটা কাজের এইখানে এই কয়েকটা কাজ একটু ভিন্ন, এই দুইটা ওয়ার্ডেও যা ছিল এখানেও তাই। এবং অ্যাসেসমেন্ট মানদণ্ড হিসাবে এখানে কি কি আছে, আমরা কোন কোন পদ্ধতি অনুসরণ করে এটা করেছি সেটা। তা আমরা এই পদ্ধতিগুলো এক এক করে অনুসরণ করেই করব, মানে সব মিলিয়ে 30টা অনুসরণ আছে, যেগুলো করার পরে আপনারা নিজেরাই প্রত্যেকটা কাজে পারদর্শী হবেন। এখানে কি কাজ শেষে কি ওয়ার্কবুক চূড়ান্ত করার পরে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, এখন পর্যন্ত সক্ষম না হলেও কাজ মানে শেখার পরে সক্ষম হবেন সবাই। প্রয়োজন অনুযায়ী মন্তব্য এটাও পারবেন। জব অনুসারে এই যে ট্র্যাক মোড এইটা হচ্ছে কপি পেস্ট করেছে ওয়ার্ডের ফাইল এখানে নিয়ে আসছে। যাই হোক, আমাদের আমরা একটু দেখি যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বেশ ব্যবহার করব এক্সেল। এক্সেল বাদেও আরও কিছু সফটওয়্যার আছে, যেটা হচ্ছে লিব্রি অফিস ক্যালক, সিএলসি, এটা একটা এক্সেল বা স্প্রেডশিট সফটওয়্যারের নাম। তারপরে ওপেন অফিস ওআরজি, এটা একটা নাম। গুগল শিট, তারপর নাম্বার। আমরা অ্যাপেল পেজেস ব্যবহার করেছিলাম না, মানে নাম শুনেছিলাম না, যেটা হচ্ছে ওয়ার্ডের জন্য অ্যাপলের যেটা মানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তেমনি নাম্বার হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার, যেটা হচ্ছে ম্যাক ওএস এর জন্য। ডকুমেন্টের ধরন হিসাবে আমরা কি কি করতে পারবো, ক্যালেন্ডার তৈরি করতে পারবো, মাসিক বাজেট তৈরি করতে পারবো, স্যালারি শিট তৈরি করতে পারবো, ওয়ার্ক শিডিউল পারবো, লোন ক্যালকুলেটর এটাও পারবো, অর্গানাইজেশনাল চার্ট, ইনভয়েস, রেজাল্ট শিট, ডাটা সামারি, এগুলো আমরা ডকুমেন্ট হিসাবে এগুলোর কাজ করতে পারবো। এরপরে মূল্যায়ন মানদণ্ড হিসাবে কি কি আছে, শর্তাবলী কি কি, শিক্ষা উপকরণ কি কি, তো আমরা সবই জানি মোটামুটি, ওয়ার্ডে যা ছিল এখানেও তাই। তা আমাদের ইনফরমেশন শিট এগুলো পড়ে নিতে হবে বলছে এখানে। যাই হোক, আমাদের প্রথম এখানে হচ্ছে কাজের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমাদের যাবতীয় যা করতে হবে, ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যা করেছি এখানেও সেই এরকমই। আমাদের আর্গনমিক যে রিকোয়ারমেন্ট সেটা মেনটেন করতে হবে, এবং আর্গনমিক রিকোয়ারমেন্ট এর পাশাপাশি বিপজ্জনক ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল নিরাপদে পরিচালনা করতে হবে, বৈদ্যুতিক সুরক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপরে অনিরাপদ অবস্থা বা ঘটনা রিপোর্ট করতে হবে। কোনো অনিরাপদ অবস্থা বা ঘটনা, যেমন ধরেন আপনারা এখানে কোনো যদি কোনো কারণে অনিরাপদ বোধ করেন, সেক্ষেত্রে আপনারা রিপোর্ট আকারে উপস্থাপন করতে পারবেন। আর্গনমিক রিকোয়ারমেন্ট হিসেবে যা যা আমরা প্রায় জানি, আমাদের কম্পিউটার কাজ করার সময় অবশ্যই নিচের বিষয়গুলো বিবেচনায় করতে হবে। বিষয়গুলো কি মোটামুটি জানি না। কিবোর্ডে কাজ করার সময় সঠিক বডি পোশ্চার বজায় রাখতে হবে। পিঠে স্বাস্থ্য ঝুঁকি রক্ষা পাওয়ার জন্য ব্যাক সাইড সাপোর্টেড চেয়ার ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাকবোন যেন সোজা থাকে। এগুলো সবাই জানি। আপনাদের ব্যাকবোন সোজা থাকবে এরকম সাপোর্ট নেই, তারপরে সোজা হয়ে বসার চেষ্টা করবেন। খেয়াল রাখতে হবে পায়ের পাতা যেন মেঝেতে সমান্তরাল থাকে। ঘাড় বাঁকানো বা ঘোরানো অবস্থায় দীর্ঘক্ষণ কাজ করা থেকে বিরত থাকতে হবে। ঘাড় সোজা রাখতে হবে, কোমরে বা পেছনে সাপোর্ট থাকতে হবে, বসার স্থান আরামদায়ক হতে হবে। চেয়ারের উচ্চতা সঠিক রাখা ও সুবিধাজনক অ্যাডজাস্টেবল স্ক্রু থাকতে হবে। এখানে যা আছে আমরা জানি সবই। এরপর প্রয়োজনীয় সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার কি, অপারেটিং সিস্টেম কি আমরা জানি। আমরা সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম জানি না। এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাও জানি, ব্যবহারকারীর ব্যবহার উপযোগী কোনো সফটওয়্যার তৈরি করা। এরপর স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের লোগোটা এরকমের। এরপরে লিব্রি অফিস ক্যালক, এটার লোগোটা এরকমের, এটাও স্প্রেডশিট একটা সফটওয়্যার। এরপরে ওপেন অফিস ওআরজি, এটা এরকমের। গুগল শিটটা এরকমের দেখতে। নাম্বারের কোনো লোগো নেই, তবে নাম্বারের ইন্টারফেসটা এরকমের। নাম্বার ওপেন করলে এমন হবে। নাম্বার হচ্ছে অ্যাপল কোম্পানির একটা প্রোডাক্ট। এই যে নাম্বার হলো স্প্রেডশিট প্রোগ্রাম, যা অ্যাপল ইনকর্পোরেশন এর ম্যাক ওএস অপারেটিং সিস্টেম এবং আইওএস মোবাইল ডিভাইসের জন্য তৈরি হয়েছে। যাই হোক,
ডকুমেন্টের ধরন আমরা একটু আগেই দেখে আসছি এটা। এরপরে আমাদের সেলফ চেক আছে। আর্গোনমিক হ্যাজার্ড বলতে কি বুঝো, এটা ওয়ার্ডেও ছিল। সফটওয়্যার বলতে কি বোঝায়, ওয়ার্ডে ছিল। কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম ওয়ার্ডে ছিল। ইনপুট আউটপুট ডিভাইস এটা ছিল, তাই না? সবই আগে ছিল। এরপরে স্প্রেডশিট তৈরি করতে পারবে ওয়ার্কবুক। ওয়ার্কবুকের ইন্টারফেসের কম্পোনেন্ট সমূহ টাইটেল বার, ট্যাব, রিবন, ফর্মুলা বার, ওয়ার্কবুক ভিউ, জুম অপশন সবকটা গতকালকে দেখিয়েছি। টাইটেল বার কোনটা? কুইক অ্যাক্সেস টুলবার যেটা, ওটার পাশেই তো নাম থাকে, ওইটাকে এক প্রকার টাইটেল বার বলা যায়। ট্যাব জানেন, রিবন বার জানেন, ফর্মুলা বার দেখানো হয়েছে। ওয়ার্ক ভিউ, ওয়ার্কবুক ভিউ অপশন আছে, জুম অপশন আছে। জুম অপশন সবার শেষে। সেল ফরম্যাটিং এর মধ্যে অ্যালাইনমেন্ট দেখানো হয়েছে, ফন্ট দেখানো হয়েছে, বর্ডার দেখানো হয়েছে, ফিল দেখানো হয়েছে, প্রোটেকশন দেখানো হয়েছে। সেল ফরম্যাটিং এর মধ্যে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন গতকালকে দেখানো হয়েছে না? ডেটা টাইপের মধ্যে যা যা আছে আমরা এক এক করে দেখব। টেক্সট, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, টাইম, সময়, পার্সেন্টেজ, স্পেশাল কাস্টম, এটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে এটা পাবো, তো আমরা এটা দেখব সব। কন্টেন্টের মধ্যে র্যাপ টেক্সট, মার্জ সেল, টেবিল, রো, কলাম, মার্জ ও স্প্লিট, অ্যালাইনমেন্ট, ইলাস্ট্রেশন, এটাও আমরা জানি। সিম্বল, লিঙ্ক, ফ্রি স্প্যান, ফাইল ফরম্যাট হিসাবে XLS, XLSX, CSV, XML। এই ফাইল ফরম্যাট, 4টা ফাইল ফরম্যাট আমাদের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হবে। আমরা গতকালকে যা দেখেছি এটা তো সেটাই নাকি? নাম আছে, সেল অ্যাড্রেস, ফাংশন, স্টাইল মেনু আছে, অ্যালাইনমেন্ট সেকশন আছে, এডিটিং সেকশন আছে, ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, অ্যালাইনমেন্ট সেকশন এখানে একটা, তারপরে আছে স্টাইল সেকশন এটা। এরপরে রো হচ্ছে নিচে নিচে, এটা কলাম হচ্ছে এদিকে, এটা ভার্টিক্যাল স্ক্রল বারের পাশে, হরিজন্টাল স্ক্রল বারের পাশে। নিচে হচ্ছে ওয়ার্কশিট, ইনসার্ট নিউ ওয়ার্কশিট, এটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই। এই হচ্ছে আমার ভিউটা গতকালকে যেটা কিছুটা দেখেছিলাম। এরপরে প্রত্যেকটা বিষয় সম্পর্কে লেখা। টাইটেল বার, এক্সেলের টাইটেল বারটি এক্সেলের উইন্ডোর উপরে অবস্থিত অনুভূমিক বারকে, অনুভূমিক বার বলতে যে বারটা এখান থেকে মানে ভার্টিক্যাল যে বারটা, এটা এই কুইক অ্যাক্সেস টুলবার যেটা, এটার পাশে যে নাম থাকে এটাই টাইটেল। টাইটেল তো বুঝেন, এই শীটের মানে এই যে ফাইলটা, ফাইলের টাইটেলটা এখানে থাকে, এই জন্য এটার নাম টাইটেল বার। এখানে কিন্তু সার্চ অপশন আছে, এর পাশাপাশি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজের অপশন থাকে। এরপরে এইগুলো হচ্ছে রো, 1 2 3 4, এগুলো হচ্ছে এক একটা রো। আর যদি ধরি এইগুলো হচ্ছে এক একটা কলাম। এটা হচ্ছে শীট, এটা হচ্ছে ওয়ার্কশিট। এই একটা শীট, এইটা প্লাস ক্লিক করলে আরেকটা শীট ওপেন হবে। এই যেটা, এটা একটা স্ক্রল বার, এইটাও একটা স্ক্রল বার নাকি? এরপরে স্ক্রল বারের পাশাপাশি এখানে আরো কিছু আছে। এই যে 3টে অপশন দেখা যাচ্ছে এবং জুম দেওয়া যায়, 100% দেওয়া আছে। এটা যদি বড় করি তাহলে কিন্তু জুম ইন হচ্ছে, এই ছোট করলে জুম আউট হচ্ছে, এটাও তো সবাই বুঝি। এর পাশে এই যে 3টে অপশন আছে, একটা হচ্ছে নর্মাল ভিউ, একটা হচ্ছে পেজ লেআউট ভিউ, একটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। 3টে অপশন এখানে আছে। আমাদের 3টে অপশনের কাজ আছে। আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে এমন 3টে ছিল নাকি? তো এখানেও সেই রকম 3টে আছে, বাকি সব মোটামুটি দেখা হয়েছে। তো এখানে কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে বলা আছে, কতটুকু কুইক অ্যাক্সেস টুলবার, ফাইলের নাম ও লোকেশন যেটা এখানে থাকে টাইটেল বার বলা যায়। ট্যাব ও রিবন, যেটা প্রত্যেকটা এক একটা ট্যাব বলা হয়, ট্যাবের নিচে রিবন থাকে। এবং মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এটাও দেখানো আছে, মানে আমরা যা দেখেছি সেটাই এখানে লেখা আছে। ফর্মুলা বার, ফর্মুলা বার কোনটা যেন এখানে? এই থেকে শুরু, এটা ফর্মুলা বার। এইটা মূলত ওই ফাংশন এক্স দ্বারা বোঝাচ্ছে, এটাই এখানেই ফর্মুলা। এটার উপর ক্লিক করলেই ফর্মুলা অন হয়ে যায়, এটার উপর ক্লিক করলেই ফর্মুলা অন হয়ে যায়। ফর্মুলা অন হওয়ার সাথে সাথে একটা সমান চিহ্ন চলে আসছে, তাই না?
তো ফর্মুলা লিখতে গেলে অবশ্যই সমান চিহ্ন দিয়ে লিখতে হবে, অটোমেটিক একটা সমান চিহ্ন চলে আসে ফর্মুলায় ক্লিক করলে। আমরা যদি ফর্মুলায় ক্লিক না করে লিখি তাহলে সমান চিহ্ন দিয়ে আমাদের লেখালেখি শুরু করলে তাতেও হবে। তো ওয়ার্কবুক ভিউ, ভিউ ভিউ অপশনের মধ্যে এটা পাবো। এই যে ভিউ এখানে দেখানো হয়েছিল নর্মাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট, কাস্টম ভিউ। এই যে নিচের দিকে যে তিনটা ভিউ আছে এখানে ওই তিনটা ভিউ শুরুতে আছে, আর কাস্টম ভিউটা এখানে নেই। এই কাস্টম ভিউটা বলতে আমার এখানে হয়তো যদি 10টা পেজ থাকে, আমি চাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত ভিউ করব, বাকিটা হাইড অবস্থায় থাকবে বা অন্যভাবে থাকবে, সেটা আমরা এই কাস্টম ভিউয়ের মাধ্যমে করতে পারি। তো কাস্টম ভিউ বাদে বাকি যে তিনটা নিচেও আছে, এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রেও ছিল, তো আমরা কি ব্যবহার করতে পারবো? এখন বর্তমান নর্মাল ভিউতে আছে, আমরা যদি পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করি তাহলে এমন আসে। পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করলে শুধু অ্যাক্টিভ সেলগুলো দেখা যায়। এখন এই মুহূর্তে আমাদের কোনো অ্যাক্টিভ সেল নাই, কারণ কোথাও কোনো লেখালেখি করি নাই। তো আমি এখানে একটু লিখে নিলাম, এইটুকু পর্যন্ত অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখানে যদি কিছু একটা লিখি, এখানে এইটুকু পরিমাণ অ্যাক্টিভ হয়ে গেল। আমার অ্যাক্টিভ শিটটা দেখাবে, শিটগুলো দেখাবে শুধুমাত্র পেজ ব্রেক প্রিভিউতে। আর পেজ লেআউট ভিউতে এই পেজটা, এই হচ্ছে এক্সেলের, আমি একটু মার্ক করে দেখাই। এই হচ্ছে মার্জিনের পর থেকে লেখালেখি শুরু, দুই পাশে এগুলো কি মার্জিন, দুই পাশে মার্জিন, উপরে হেডার, নিচের দিকে ফুটার আছে। এই অপশনগুলো দেখা যায় পেজ লেআউট ভিউতে গেলে। আমাদের পেজ লেআউটটা কেমন দেখতে, এটা পেজ লেআউট ভিউতে থাকে। তো আমাদের আপাতত নর্মাল ভিউতে আছে, নর্মাল ভিউতে থাকুক, আমরা দেখব সবগুলো। এরপরে ফুল স্ক্রিন ভিউ। ফুল স্ক্রিন ভিউ বলতে আমাদের ফুল স্ক্রিন ভিউ আছে, টাইটেল বার, রিবন বারের অন্যান্য উপাদানগুলো লুকিয়ে থাকে, স্ক্রিনটি কভার করে ডাটা, ফুল স্ক্রিন ভিউ ব্যবহার করা যায়। ফুল স্ক্রিন ভিউটা কোন জায়গায় আমরা একটু দেখি। এই যে অ্যারো সাইনটা ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন ভিউ হচ্ছে। এখানে আবার ক্লিক, আচ্ছা এখানে এই যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা আবার পিন করে নিলে আমাদের আবার ভিউ হচ্ছে। ওয়ার্ডের ক্ষেত্রে এটা দেখেছিলেন অনেকে ফুল স্ক্রিন করে ফেলছেন, পরে আবার এটা আনতে পারেননি, রিবন বারটা খুঁজে পাননি, এরকম হয়েছে না? তো স্প্লিট ভিউ, কাস্টম ভিউ, জুম অপশন। আচ্ছা স্প্লিট ভিউ বলতে দেখেন এই ভিউ অপশনের মধ্যে এখানে স্প্লিট ভিউ, হাইট এবং নিউ উইন্ডো, এখানে জুম, সিলেকশন এরকম কিছু আছে, সুইচ উইন্ডোজ আছে। আমাদের যদি একাধিক ফাইল ওপেন থাকে, সুইচ উইন্ডোজের মাধ্যমে সরাসরি এই ফাইল থেকে অন্য ফাইলে চলে যেতে পারি। যেমন আমাদের এই মুহূর্তে একটা ফাইল ওপেন, এইটা তাই না, এই ফাইলটা ওপেন, এবং এর পাশাপাশি আমি আর একটা ডকুমেন্ট নেই, আর একটা নিউ ক্লিক করে আর একটা ব্ল্যাঙ্ক শিট নেই, আমি এটাও কিছু একটা লিখে নিলাম। আমরা এখন এই ভিউ অপশনে গিয়ে যদি সুইচ ক্লিক করি, টুতে ক্লিক করলে আমার টু ওপেন হয়ে যাবে, সুইচ ক্লিক করে ওয়ানে ক্লিক করলে ওয়ান ওপেন হবে। এটা আমরা এই ভিউ এর সুইচ উইন্ডো থেকে করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকে যেটা ক্লিক করবো ওইটাই চলে আসছে, তাই না? এটা সুইচ উইন্ডো থেকেও করা যায়। যদি অ্যারেঞ্জ অল ক্লিক করি তাহলে দুইটাই একটা ফাইলে তৈরি হয়ে, মানে একটা জায়গায় তৈরি হয়ে যাবে, স্প্লিট করা যায়। আপনারা ফোনের ডিসপ্লে স্প্লিট করেছেন, কেউ ব্যবহার করতে জানেন? করেন কি না, কেউ কি করেন নাই? আচ্ছা দেখাই আমি একটু ফোনের স্প্লিট, আপনাদের সবার ফোনে আছে, আপনাদের এটা প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয়, আপনাদের না হলেও। আমি একটু এটা অফ টপিক দেখাচ্ছি একটু, হ্যাঁ। এখানে আমরা স্প্লিট যেটা, এটা ব্যবহার করে বা অ্যারেঞ্জ অল, দেখেন এখানে সাইড বাই সাইড আছে, আমরা দুই সাইডেও নিতে পারি, চাইলে নিচে নিচে নিতে পারি। স্প্লিট ক্লিক করলে দেখেন উপরে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট ভেঙে গেছে, এই পার্টটা কিন্তু আমার যেদিকে খুশি সেদিকে যাচ্ছে সরানো। আমরা হাইড ক্লিক করলে হাইড হয়ে যাবে, এবং আনহাইড ক্লিক করলে ওইটা আবার আনহাইড হয়ে যাবে, যেটা স্প্লিট হয়েছে। এটাকে স্প্লিটটা আবার দূর করে ফেললাম। আমার দুইটা ফাইল আছে, আমরা এই ভিউ সাইড বাই সাইড ক্লিক করলাম, আমার দুইটা সাইড বাই সাইড হয়ে গেল, উপরে একটা ফাইল, নিচে আর একটা ফাইল। এটা তো বুঝতে পারছেন যে কেমন এটা। আমরা এটাকে উইন্ডোজ পজিশন চেঞ্জ করতে পারি,
চাইলে ভার্টিক্যালি করতে পারি। যাই হোক, এটার কাজ এইটুকুই। এরপরে ম্যাগনিফিকেশন কন্ট্রোল বলতে ওই নিচের দিকে যে পার্সেন্টেজ দেখা যায় ওইটাই ম্যাগনিফিকেশন কন্ট্রোল। এই যে এইটাই ম্যাগনিফিকেশন কন্ট্রোল। এরপরে সেল ফরম্যাটিং অ্যালাইনমেন্ট যা দেখানো হয়েছিল, হরিজেন্টাল অ্যালাইনমেন্ট আর উপরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে ফন্ট, সবাই জানেন ফন্টের ব্যাপারে। বর্ডার, আমরা বর্ডারটা একটু দেখব। শুধু বর্ডার আছে এটা দেখেছি, কিন্তু বর্ডারের কাজগুলো দেখি নাই। এরপর হচ্ছে ফিলটা আমরা কালকে একটু দেখেছিলাম, ফিলটা দেখব। প্রোটেকশন, যেটা কালকে অল্প একটু দেখেছি, আমরা পরবর্তীতে ফাইল কাজ শেষ করার পর প্রোটেকশনে যাব। ডেটা টাইপ, এই ডেটা টাইপটা নিয়ে একটু আলোচনা করব এখন। আমাদের এই হচ্ছে এক্সেল। আমরা ডিফল্টভাবে হোম মেনুতে থাকি এবং এখানে অ্যালাইনমেন্ট, এই যে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এখানে, এবং এইটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার, এটা হচ্ছে র্যাপটেক্স। এরপরে এই যেটা নাম্বার ফরম্যাটিং, এর এটাই হচ্ছে ডেটা টাইপ নাম দিয়েছে। এই অ্যারো সাইনে ক্লিক করলে আমরা জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট, শর্ট ডেট, লং ডেট এই অপশনগুলো পেয়ে থাকি এখানে। তো আমাদের এটার মাধ্যমে আমরা এমন কিছু করতে পারি যে আমাদের কিছু ডেটা টাইপ কিছু কাস্টমাইজ করতে পারি। আমরা আমাদের জেনারেল একটা তথ্য, নাম্বার একটা, কারেন্সি একটা। কারেন্সি মানে কি? টাকা পয়সা নাকি? নাম্বার বলতে যে কোনো সংখ্যা, জেনারেল বলতে যে কোনো কিছু হতে পারে, অ্যাকাউন্টিং বলতে অ্যাকাউন্টিং এর যাবতীয় সবকিছু, শর্ট ডেট, লং ডেট, ডেটের একটা ব্যাপার, টাইমের ব্যাপার আছে, পার্সেন্টেজ আছে, ফ্র্যাকশন আছে, সায়েন্টিফিক আছে, টেক্স আছে। আমরা আজকের যে দিন, আজকের যে তারিখ, এই তারিখটার নির্দিষ্ট একটা কোড আছে। এই কোডটা হচ্ছে আমাদের কম্পিউটারকে ধরা হয় 1900 সাল থেকে শুরু। 1900 সালের জানুয়ারি 1 তারিখকে ধরা হয় 1 নাম্বার ডে। 1 লিখে আমরা যদি সেটাকে ডেট ফরম্যাটে নিয়ে যাই তাহলে সেটাকে দেখাবে 1900 সালের 1 জানুয়ারি। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত কততম দিন সেটা আমরা যদি জানি, সেই দিনটা লিখলেই আজকের তারিখটা পেয়ে যাব। বুঝতে পারছেন? যেমন আমি একটা যে কোনো সংখ্যা লিখলাম, একটা সংখ্যা, এই সংখ্যাটা কি জেনারেল একটা সংখ্যা। আমরা জেনারেল থেকে আমরা এটাকে যদি ডেট করে দেই তাহলে দেখা যাচ্ছে 2015 সালের জুনের 26 তারিখ নাকি? এটা না, জুনের 26 তারিখ তো। কিন্তু মূলত কি আমরা জুনের 26 তারিখ লিখছিলাম? আমরা লিখেছি কি দিনের সংখ্যা লিখেছিলাম। এটা সরি 2000 না, এটা 1915। আমরা জেনারেলে নিলে আমরা দেখতে পাই এটা লিখেছি। আমরা আজকের তারিখটাকে একটু লিখি, এটা হচ্ছে আজকের তারিখ। আজকের তারিখটাকে লিখলাম, এটাকে জেনারেল করলে দেখা যাচ্ছে 45,623। তার মানে কি আমরা ধরে নিব 1900 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত 45,623 দিন হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই ব্যাপারটা পরবর্তীতে দেখানোর কথা, কিন্তু আমি আগেই দেখালাম যাতে আপনারা ক্লিয়ার থাকেন ব্যাপারটা নিয়ে। আমরা জেনারেল দেখলাম, নাম্বার, আমরা এখানে যে কোনো কিছু লিখলাম, এটাকে যদি নাম্বারে নিয়ে যাই তাহলে এর সাথে একটা দশমিক চলে আসে। চাইলে দশমিক বাদ দিতে পারে, কিন্তু এটাকে এখন ধরে নিচ্ছে নাম্বার। আমরা এখানে যদি টেক্সট লিখি তাহলে অটোমেটিক নাম্বার শো করলেও এটা কিন্তু নাম্বার দেখাচ্ছে, কিন্তু এটা একটা টেক্সট। এরপরে যদি কারেন্সি দেই, কারেন্সি ক্লিক করলে একটা ডলার সাইন চলে আসবে, কারণ তখন এটা টাকা পয়সার সাথে রিলেটেড বোঝায়। এই ডলার সাইনটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই কারেন্সি দিলাম, এরপর যদি শর্ট ডেট দেই এটা হচ্ছে ডেট হয়ে গেল, লং ডেট যদি দেই তাহলে ডেট হয়ে যাবে দিনের তারিখ সহ। এই যে আজকের যে দিনটা, আজকের দিনে এই যে বুধবার, এটা কি লং ডে হিসাবে এখানে আসছে। শর্ট ডেট করলে শুধু তারিখটা আসবে। এরপরে
টাইমের ক্ষেত্রে যদি ধরি এখানে ডিফল্টভাবে 12টা চলে আসে টাইম সহ। এরপরে যদি পার্সেন্টেজ ধরি তাহলে ওই অ্যামাউন্টটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। এরপরে যদি ফ্র্যাকশন হিসেবে ধরি বা সায়েন্টিফিক এখানে দেখাচ্ছে। এরপর টেক্সট হিসেবে ধরলে এটা একটা টেক্সট, এটা কিন্তু নাম্বার না, টেক্সট। তো এই নাম্বার ফরম্যাটিং থেকে আমরা যে কোনোটা পছন্দ করে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা এখানে দেখি অটোমেটিক এটা কিন্তু কারেন্সিতে চলে যাবে, ক্লিক করলেই অ্যাকাউন্টিং হয়ে যাচ্ছে। এটা ক্লিক করলে পার্সেন্টেজ হয়ে যাবে, জেনারেল করে নেই, এটা ক্লিক করলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, এটা ক্লিক করলে অ্যাকাউন্টিং হয়ে যাচ্ছে, এটা ক্লিক করলে কমা যুক্ত হয়ে যাবে বা কমা থাকবে থাকবে না এমনটা। এবং এই দুইটা হয়েছে দশমিকের পরে কয়টা শূন্য রাখবো সেটা নির্ভর করে এই দুইটার উপরে। তো মোটামুটি এটুকু দেখলাম, কিন্তু এটার বাইরেও আরো কিছু আসছে, যেটা হলো এই যে অ্যারো সাইন, এই যে একটা ছোট চিহ্ন, আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছিলাম না ছোট চিহ্ন ভিতরে আরো অনেক সেটিংস থাকে, এখানেও তেমনি ক্লিক করলে অনেক সেটিংস চলে আসে, যেটা হচ্ছে ফরম্যাট সেলের সম্পূর্ণ ডায়ালগ বক্স। এই সম্পূর্ণ ডায়ালগ বক্সের মধ্যে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, অনেক অপশন আছে। এই নাম্বার অপশনের মধ্যেও এই যে কয়টা আমরা দেখেছি সে কয়টার পাশাপাশি নিচে আছে কাস্টম। কাস্টমের অধীনে অনেকগুলো ফরম্যাট দেখা যায়, এগুলো এক একটা ফরম্যাট। আমরা যদি ডেট দেই, ডেট দিয়ে ওকে ক্লিক করি, ডেট হয়ে গেল। এবার এই ডেটের কাস্টমে গিয়ে ডেটের এখানে দেখেন কি কি আছে, ডেট, মাস, ইয়ার, এটা একটা কোড, DD-MM-YY, এটা একটা কোড, যে কোডের মাধ্যমে প্রকাশ পাবে দিনের 2টা, মাসের 2টা, বছরের 2টা, যে কারণে 2টা ডি, 2টা এম, 2টা ওয়াই। আমি যদি কোনোভাবে এই টাইপের এখানে পরিবর্তন করে 2টা এম এর পরিবর্তে 3টা এম দিয়ে দেই, তাহলে 3টা অক্ষর আসবে মাসের, সেটা আসবে এভাবে। আমি যদি এখানে 4টা এম দিয়ে দেই তাহলে ফুল নাম্বারটা আসবে। আমি যদি ওয়াই এর ক্ষেত্রে 2টার পরিবর্তে 4টা দিয়ে দেই তাহলে ফুল বছর আসবে। এখানে হচ্ছে এই ফরম্যাট, এটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি সব বাদ দিয়ে শুধু ডি দিয়ে দেই, একটা ডি, তাহলে শুধু দিনের একটা ডি বা 2টা ডি দেই, তাহলে শুধু দিনের মানে তারিখটা আসবে। যদি সব বাদ দিয়ে শুধু এম এম দিয়ে দেই তাহলে শুধু মাস আসবে, মাসের মানে মাসের নাম্বারটা। যদি 3টা এম দেই তাহলে মাসের অক্ষরে 3টা অক্ষর। যদি 4টা দেই তাহলে আসবে ফুল। সব বাদ দিয়ে যদি শুধু ওয়াই ওয়াই দেই তাহলে আসবে 24 আসছে। যদি 4টা দেই তাহলে 2024 আসবে। এটা ক্লিয়ার? আমরা কিন্তু অনেক কিছু দেখে এটা দেখতে পারতাম, এটা কিন্তু পরবর্তীর কাজ, কিন্তু যেহেতু এখানে দেখাচ্ছি এই জন্য একসাথে দেখিয়ে নিলাম। তো আমাদের প্রয়োজন যেমন, আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটাই তো ব্যবহার করব। আমরা ফরম্যাটটা ব্যবহার করতে পারবো কিনা, কাস্টম ফরম্যাট যদি বলে কাস্টম ফরম্যাট ব্যবহার করতে হবে, কাস্টমে গিয়ে এখানে লিখে দিলেই, সেই ফরম্যাটটা লিখে দিলেই হয়ে যাবে। তবে আপনি আপনার মনের মতো যে কিছু ফরম্যাট লিখবেন এমন হলে হবে না। যেমন ডিডি এমএম ছিল, আমি যদি এনএন লিখি হবে? কিছুই হবে না, কারণ এই নামের কোনো ফরম্যাট নেই। তো যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো এখানে আমরা হাইফেন দেয়া আছে, হাইফেনের পরিবর্তে আমরা একটু অবলিক দিয়ে দেব, আমার কিন্তু ডেটটা অবলিক হিসাবে চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? আমাদের শুরুতে জেনারেল থাকে, আমরা জেনারেলে নিয়ে নিলাম। আচ্ছা, গেল এটা নাম্বার ফরম্যাটের। টেক্সট দেখানো হয়ে গেল, নাম্বার দেখানো হয়ে গেল, কারেন্সি দেখানো হয়েছে, ডেট সম্পর্কে বলা হয়েছে, টাইমটা আমরা যে কোনোভাবে দিতে পারি ওই একইভাবেই, পার্সেন্টেজ, স্পেশাল, কাস্টম, কন্টেন্ট। আচ্ছা, এরপরে কন্টেন্টের পার্টটা, কন্টেন্ট এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে র্যাপ টেক্সট, একটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, এটাকে ধরছে কন্টেন্টের মধ্যে। আমরা বর্ডারটা একটু আগে দেখে নেই, কি বলেন? বর্ডার সম্পর্কে আমরা দেখেছিলাম, ফন্ট গ্রুপের এখানে আছে। এই ফন্টের অ্যারোতে ক্লিক করলে আমরা ওই যে ওয়ার্ডের ক্ষেত্রে বর্ডার দেখেছিলাম, মনে আছে? আমরা আউটসাইড বর্ডার ব্যবহার করেছিলাম অথবা অল বর্ডার, তাই না? এখানে ওই বর্ডারগুলো আছে।
বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, থিক আউটসাইড বর্ডার একটু মোটা হবে, বটম ডাবল বর্ডার, থিক বটম বর্ডার। প্রত্যেকটা লেখা আছে, পাশাপাশি চিহ্ন আছে। চিহ্ন দেখলে বুঝবো, লেখা দেখলে বুঝবো। যদি চিহ্ন লেখা দেখে না বুঝি, প্রত্যেকটা ব্যবহার করে বুঝবো, তাই না? আচ্ছা, এবার আমরা যে এরিয়াটুকুতে আমি বর্ডার করব সেই এরিয়াটুকু সিলেক্ট করি। মনে করি আমরা এইটুকু একটু টেবিল আকারে করব, এইটুকু টেবিল আকারে করব, যে কারণে সেলের চারপাশে বর্ডার দরকার। আমরা যদি আউটসাইড বর্ডার দেই, তাহলে আমার যতটুকু মার্ক করা তার চারপাশ দিয়ে বর্ডার হয়ে গেছে। উপর সাইডটা বোঝা যাচ্ছে না, এদিকটা বোঝা যাচ্ছে। আমরা একটু মাঝখানে দেই, তাহলে বোঝা যাবে। এইটুকু করি। এখানে আউটসাইড বর্ডার সিলেক্ট করলাম, আউটসাইড বর্ডার হলো, কিন্তু আমার দরকার ছিল প্রত্যেকটা সেলের বর্ডার। তাহলে কি আউটসাইড বর্ডার হবে? অল বর্ডার, অল বর্ডার ক্লিক করলাম, আমার এটুকু বর্ডার হয়ে গেল। আমি বর্ডারের কাজটা জানতাম না, কিন্তু এক্সেলের সব কাজ জানতাম। একটা সময় গেছে আমার পরীক্ষার ইন্টারভিউতে বলছে অনেক কাজ দিছে, প্রায় 1-1.5 ঘন্টা লাগে কাজ করাইতে। আমার মনে হয় যে শুরু তারা ফ্রিতে কাজ করাই নেবে, আমার চাকরি দেবে না, এরকম কিছু। কিন্তু আমি বর্ডারের কাজটা করতে পারি না, আমি সব করছি। তারপর বলে বর্ডারের কাজ আপনি জানেন না? আমি বলছি না স্যার। বলে এখানে যান, এখানে গিয়ে দেখেন। তারপরে আমি বর্ডারের কাজটা ওখান থেকে শিখেছি, কিন্তু বর্ডারের কাজটা সবাই আগে শেখে, আমি সেখানে শিখি নাই। তো বর্ডার আমরা দেখেছি কিভাবে করি। এখান থেকে যদি বর্ডার প্রয়োজন হয় না হয়, নো বর্ডার সিলেক্ট করে দিব, বর্ডার থাকবে না। আবার সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার ক্লিক করব, বর্ডার হয়ে যাবে। আমার যদি মোটা বর্ডার প্রয়োজন হয়, এখান থেকে ঠিক আউটসাইড বর্ডার ক্লিক করে দিলাম, মোটা হয়ে গেল চারপাশেরটা। আমার যদি মনে হয় যে ডাবল বটম বর্ডার দিব, বটমে ডাবল বর্ডার হয়ে গেল। যা অল নো বর্ডার ক্লিক করে দেই। বর্ডারটা আমরা বুঝতে পারছি নাকি? আচ্ছা, র্যাপটেক্স তো দেখানো হয়েছে। মার্সেল একটু দেখি, আমরা একটু বর্ডার করেই দেখি, বর্ডার থাকা অবস্থায় দেখি আর কি। এই আমার বর্ডার, এখানে কিছু একটা লিখবো, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এনআইডি, আমি কিছু ডিফল্ট নাম নিয়ে আসছি, ঠিক আছে? এটা এটা কিভাবে করে এটা আমি আপনাদেরকে শিখাবো, অথবা আপনাদের তৃপ্তি নামের স্পেলিং ঠিক আছে? আই আপনাদের লিস্ট ব্যবহার করলাম। তো এখানে নাম লিখলাম, অ্যাড্রেস আমি অন্য কোনো অ্যাড্রেস ব্যবহার করি। ফোন নাম্বার লিখতে হবে না, থাক। ডিস্ট্রিক্ট, এখানে রিমার্কস। আচ্ছা, এখন এই যে ব্যক্তিরা আছে 6 জন ব্যক্তি, প্রথম 3 জনের বাড়ি হচ্ছে বরিশাল, পরের 3 জনের বাড়ি হচ্ছে ঢাকা, ঠিক আছে? এই 3 জন হবে বরিশাল, আমি এখানে লিখে দিলাম বরিশাল। আর এইজন হলো ঢাকা। এই 3 জন হচ্ছে, আমি কপি করে এখানে দিয়ে দিলাম, এটাও কপি করে দিয়ে দিলাম। আমরা এই যেটা লিখলাম, প্রত্যেকটা একটা বর্ডারের ভিতরে 3টা করে লেখা। আমরা যদি চাই যে 3টা লেখা এখানে দরকার নাই, একটা লেখা থাকবে, 3টা মিলে একটা ঘর থাকবে, তাহলে তো এই 3 জনকে বরিশাল বোঝা যায় নাকি? এটা যদি করতে হয়, আমাদের এই সম্পূর্ণটা সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টার ক্লিক করে দিলাম,
আমার, এবং এটা মিডলে নিয়ে নিলাম। আমার কি এই তিনজনকে বরিশাল বোঝা যাচ্ছে? এই তিনজনের ক্ষেত্রেও যদি এমন লেখি, এমন করি, আর এটাও তো করতে পারি। এটা করছি মার্জ অ্যান্ড সেন্টারের মাধ্যমে। কিন্তু যদি আমরা চাই এই তিনজন বরিশাল কিন্তু একজন সেখান থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টের, খুলনা, তাহলে এই মার্জ অ্যান্ড সেন্টার যেটা করেছি এটা কি আবার খুলতে হবে? মার্জ অ্যান্ড সেন্টার যেভাবে করেছি ওখানে ক্লিক করলে আবার আনমার্জ হয়ে যায়, বলা যায় আনমার্জ অথবা স্প্লিট। আমরা বর্ডার তৈরি করার, টেবিল তৈরি করার ক্ষেত্রে স্প্লিট মার্জ অ্যান্ড সেন্টার দেখেছিলাম না? সেখানে স্প্লিট করলে কি আবার ভাগ হয়ে যায়। তো এখানেও স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়ে যাওয়ার পরে এই দুইটাকে একটু বর্ডার করে নিলাম, এনাকে লিখে দিলাম খুলনা, ইনি বরিশাল। যদি রাখতে চাই রাখতে পারি, চাইলে এই দুইটাকে আবার মার্জ অ্যান্ড সেন্টার করে দিতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? মার্জ অ্যান্ড সেন্টারের কাজ মার্জ করতে পারি, চাইলে আনমার্জ করতে পারি। এটার নাম হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। র্যাপটেক্স, র্যাপটেক্সটা হলো, যেমন ধরে আপনাদের আগের নামের তালিকাটা একটু দেখি এবং একটু ছোট করে নেই। লাকি, লাকি ছিল আগের ব্যাচের একটা স্টুডেন্ট, তার নাম লেখার সাথে সাথে এরকম চলে আসছে। দেখেন সুমাইয়া আক্তার, আক্তারের আরটা দেখা যাচ্ছে, কিন্তু ওই বেলাল মির্ধার এম আর এর পরে আরো অনেক অংশ আছে দেখা যাচ্ছে না। সিরাজুল ইসলাম, ইসলামের আইএস দেখা যাচ্ছে, এল এম দেখা যাচ্ছে না, তাই না? বিপ্লব চক্রবর্তীর লাস্ট অংশ দেখা যাচ্ছে না। তা আমরা এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে এই সেলের মধ্যে এটা ধরায়নি, পরের সেলে আমরা আমাদের অন্য লেখা লিখেছি। তো এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে যদি এই র্যাপটেক্স ক্লিক করি, তাহলে বাকি অংশটা ওই সেলের নিচে চলে আসছে। এটা হচ্ছে র্যাপটেক্সের কাজ। একই সেলের মধ্যে তার সম্পূর্ণ নামটা আটকে গেল। মার্জ সেন্টার গেল। এরপর টেবিল, এক্সেলে আমরা এই যেটা প্রত্যেকটাই তো এক একটা টেবিল আমরা তৈরি করে নিতে পারি, তাই না? যেখানে মন চায় সেখানে একটা টেবিল তৈরি করে নিতে পারি। ক্লিক করলাম, টেবিল হয়ে গেল। কিন্তু এটা ছাড়াও অ্যাডভান্স একটা টেবিল অ্যাড করা যায়। অ্যাডভান্স একটা টেবিল অ্যাড করা যায় যে টেবিলটা আমাদের অনেক উপকার করে। তা আমরা সেই টেবিলটাকে একটু দেখি। ইনসার্ট ক্লিক করে টেবিল ক্লিক করলে এক্ষেত্রে আমাদের যেটুকু টেবিল করব সেটুকু সিলেক্ট করে নিতে হবে। এইটুকু টেবিল ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম, এটা টেবিল হয়ে গেল। এই টেবিলটার সব কিছু কালার টেবিল স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারি। এই যে কলাম 1, এখানে নাম দিব নেম, চেঞ্জ করতে পারি। এটার নাম দিব অ্যাড্রেস, এটার নাম হচ্ছে এনআইডি, এটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা রিমার্কস অথবা অন্য কিছু রাখতে পারি, অথবা মোবাইল নাম্বার রাখতে পারি। মোবাইল নাম্বার BILE, মোবাইল নাম্বার বানান ভুল গেছে কেমন যেন মনে হয়। আচ্ছা, এই যে যেটা করলাম এটা কি একটা টেবিল ডিজাইনের মধ্যে হয়ে গেল। আর এই যেটা, এটাও টেবিলের মতো। আমরা চাইলে এখানে যেভাবে যে কালার আছে সেম এইটা এখানেও নিতে পারি, এভাবে করতে পারি। কিন্তু এটা হচ্ছে একটা নর্মাল আমাদের লেখা, আর এইটা হচ্ছে একটা টেবিল। পেটের পরে ইলিস্ট্রেশন যে গ্রুপটা সেটাও সবাই দেখেছেন, চার্ট অ্যাড করা, শেপ অ্যাড করা, স্মার্ট আর্ট, ছবি, ক্লিপ আর্ট, সিম্বল, কারেন্সি সিম্বল, সবাই তো জানেন এগুলো সম্পর্কে। এই যেমন ইনসার্ট মেনুতে এই যে ইলিস্ট্রেশন, এগুলো চার্টের, এগুলো জানেন। এই চার্টের এইগুলো আলাদাভাবে ডেডিকেটেড একটা চার্ট গ্রুপ করা আছে এখানে, কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে এটা চার্ট গ্রুপ করা ছিল না। কারণ কি? কারণ এক্সেলে চার্টের প্রয়োজনটা অনেক বেশি, যে কারণে ডেডিকেটেড একটা গ্রুপ করা হয়েছে। এরপরে সিম্বল, পার্সেন্টেজ সিম্বল সবই গেল। লিংক অ্যাড করতে পারি আমরা, ওয়ার্ডে যেভাবে অ্যাড করি এখানেও সেভাবে অ্যাড করতে পারবো। এরপরে ক্রস রেফারেন্স, এটাও ওই ওয়ার্ডের মতোই। এরপর ফ্রি স্প্যান,
ফ্রি স্প্যান অপশনটা আমরা একটু দেখব। আমাদের এই হচ্ছে আমাদের একটা লেখা, মানে একটা টাইটেল, নিচে লিখতে লিখতে অনেক দূরে যেতে পারি। আমাদের এই টেবিলটা ডিলিট করে দেই, এই টেবিলটা দরকার নাই। লিখতে লিখতে অনেক দূরে চলে যেতে পারি, তখন উপরের হেডলাইনটা আমরা দেখতে পাই না। এইটা যদি চাই দেখতে, তাহলে এই তার নিচের লাইনে এসে আমরা এই ভিউ মেনুতে থেকে ফ্রি স্প্যান ক্লিক করে ফ্রি স্প্যান সিলেক্ট করে দিলাম। এবার যত নিচেই যাই না কেন এটুকু আমার ফ্রিজ হয়ে থাকলো। এটা হচ্ছে ফ্রি স্প্যানের কাজ। আমরা আনফ্রিজ করে নিলাম। এরপরে যে ফ্রি স্প্যানের কাজটা দেখানো হয়েছে এটা আমরা এক এক করে দেখব। ফাইল ফরম্যাট XLS, আমরা ডকুমেন্ট এবং ডক্স দেখছিলাম, এক্ষেত্রে এখানে হচ্ছে XLS এবং XLSX। এরপরে আরো অনেক ফাইল ফরম্যাট আছে। এখানে নমুনা জব হিসাবে একটা জব এখানে আছে। আপনারা সবাই এইটাকে এই স্যাম্পলটার মতো করে একটা জব ফাইল তৈরি করেন তো, এটার মতো দেখে দেখে লিখবেন, বর্ডার তৈরি করবেন, আর কিচ্ছু না। এই মুহূর্তে এটা একটু করেন। আমি এই স্যাম্পলটার মতো প্রায় স্যাম্পলটা তৈরি করে ফেললাম, তাই না? এই স্যাম্পলটা যেমন আছে আমাদেরও তেমনই আছে, হয়তো একটু ছোট বড় হতে পারে, কিন্তু বাকি সব তো একই। এটা এটা কি সেম হয়েছে? এবার আমরা কাজ করব, অ্যামাউন্টের এইটা বের করব, প্রাইস এবং কত পিস কিনেছে এই দুইটা গুণ করলেই তো অ্যামাউন্টটা বের হয়ে যায়। আমরা প্রথমে অ্যারিথমেটিক যে সাইনগুলো আছে আমরা দেখেছি, এখানে অ্যারিথমেটিক যে সাইনগুলো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই কয়টা আগে একটু ব্যবহার করে শিখব। অ্যাডিশন মানে কি? যোগ। সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ। আমরা কি করব এখানে? মাল্টিপ্লিকেশন করব, তাই না? এইটার সাথে এইটা গুণ। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে অ্যামাউন্ট কত আছে সেই অ্যামাউন্টের গুণটাও করতে পারি, চাইলে চাইলে এই সেলটাকে গুণ করতে পারি। সেল বলতে একটা সেলকে আমরা কল করব, এই হচ্ছে আমার একটা সেল। আমরা সেলের অ্যাড্রেসটা জানি, জি স্যার, C2, এটা D2। আমরা এখানে E2 এর গুণফল নামাবো, C2 এবং D2 এর গুণফল E2 এ নামাবো, এইটাই তো নাকি? তো আমরা যদি গুণটা করি, আমরা একটু গুণটা আগে, আমাদের যে নিয়ম, আমরা খাতা কলমে যে নিয়মে করি সেই নিয়মে একটু করব। যেমন 0.27 গুণ মানে মাল্টিপ্লিকেশনের ওইটা গুণ চিহ্ন গুণ 26, এটা দিয়ে মূলত আমরা গুণ করি বা করব। আমি এখন এই মুহূর্তে এন্টার ক্লিক করলে এখানে কি কোনো গুণফল আসবে? কেন আসবে না বলতে পারবেন? কারণ আমরা লিখছি ঠিকই, কিন্তু আমাদের গুণ হচ্ছে না। আমরা ক্যালকুলেটরে এটা লিখতাম, সমান চিহ্ন ক্লিক করতাম অথবা এন্টার চিহ্ন ক্লিক করতাম, আমাদের গুণফল চলে আসতো, কিন্তু এখানে আসছে না। কারণ আমরা ফর্মুলায় যা লিখবো সেটার আগে একটা সমান চিহ্ন দিতে হবে। আমরা সমান চিহ্ন যদি দেই, এরপর এন্টার ক্লিক করি, সাথে সাথে গুণফল বের হয়ে গেছে। তো এই যে গুণফলটা বের হয়েছে, এটা বের হয়েছে কতর কতর? এই অ্যামাউন্ট যোগ এই অ্যামাউন্ট মানে গুণ এই অ্যামাউন্ট, বের হয়েছে এই অ্যামাউন্টটা। আমি নিচের ক্ষেত্রে আবার কি এরকমের 1.4 গুণ 6 এরকম লিখব। যদি প্রত্যেকটা এভাবে লিখতেই হয় তাহলে কম্পিউটার কেন ব্যবহার করি? তাহলে তো খাতা কলমে লিখতাম, তাই না? তো আমরা দেখলাম গুণ কিভাবে করে। আমরা যোগ যদি করি, আমাদের এটা যাই হোক আমরা যোগ করব। আমরা যোগ করলে করতে পারি কিভাবে? 0.27 যোগ মানে প্লাস সাইন 26, এভাবে আমাদের যোগ হয়ে যায়।
কিন্তু আমরা এভাবে করব না, আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে দেখেছি। এবার দেখব এই সেলগুলোকে ধরে, এখানে এই সেলের অ্যাড্রেস হয়েছে C2, এই সেলের অ্যাড্রেস D2। আমরা এখানে এবার গুণ করব C2 গুণ D2। আমি এই দুইটা যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমার রেজাল্ট আসছে, কারণ আমি যে অ্যাড্রেসটাকে গুণ করেছি সেই অ্যাড্রেসটা বলতেই তো এটাকে বোঝায়, অন্য যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা বলতেই তো এটাকে বোঝায়। আমি এবারে কিন্তু করেছি সেল, সেল গুণ করেছি, মানে একটা সেলের সাথে আরেকটা সেল। তো এটা তো আমি ডিরেক্টলি লিখে দেখেছি, এবার আমরা লিখবো না। এবার এটা সিলেক্ট করব, গুণ ক্লিক করব, এটা এন্টার দেব, এবারও কিন্তু আমার রেজাল্ট আসছে। আমি লিখে কিবোর্ড দিয়ে লিখে যেটা দিতাম আর সিলেক্ট করে যেটা দিয়েছি একই তো তথ্য। তো আমরা সিলেক্ট করেও দিতে পারবো, লিখেও দিতে পারবো নাকি। এবং দেখেন এই যেটা এখানে লিখেছিলাম এটা কিন্তু ফর্মুলা বারে দেখা যাচ্ছে, ফর্মুলা বারে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে ফর্মুলা বারে একটা তথ্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে D2 গুণ C2 গুণ D2। পরেরটার ক্ষেত্রে হবে কি D3 গুণ E3। এই যে নিচে যে এই সেলটার সবার কর্নারে নিচে প্লাস সাইন আসে, ক্লিক করলে প্লাস সাইনটা দেখা যায়। এটাকে চেপে ধরে আমি যত দূরে নিয়ে আসব প্রত্যেকটার যার 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 সাথে যত গুণ হওয়ার কথা গুণ হয়ে গেছে। আমরা এই সবার শেষটা একটু দেখি, সবার শেষেরটা কিন্তু D10 এর সাথে C10 গুণ হয়ে গেছে। আমরা যদি এটাকে ধরি D4 এর সাথে C4 এর সাথে D4 গুণ হয়ে গেছে, প্রত্যেকটা যে যার যার জায়গায় গুণ হয়ে গেছে, তাই না। এই যেটা আছে সেল, এই সেলের কর্নারে প্লাস সাইনে ক্লিক করলে, মানে প্লাস সাইন আসার পরে চেপে ধরে নিচে যতদূর নিয়ে যাব ওই সূত্রটা, ওই ফর্মুলাটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই যেটা দেখলাম এটা CBLM ধরে দেখলাম, আপনাদের CBLM বলতে এইটা ধরে, তাই না। এখানে যা আছে এটা ধরে আমরা আগালাম, কিন্তু এটার সাথে লেখাটা স্যার এই যে এক্সেল ডাটা এন্ট্রি প্র্যাকটিস এটা, জি স্যার আচ্ছা ওইটা কাজটা আমরা এখানে যা যা লিখছি উপরে আর কোনো জায়গা নাই। এই এখানে রোয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট ক্লিক করলে উপর থেকে একটা সেল বের হয়েছে, মানে আরেকটা সেল ইনসার্ট হয়েছে। আবার এখানে এসে রাইট ইনসার্ট ক্লিক করলে আরেকটা চলে আসছে। আমরা এবার লিখে দিব এক্সেল ডাটা এন্ট্রি প্র্যাকটিস এক্সারসাইজ। আমরা লিখে দিই এখানে এক্সেল ডাটা এন্ট্রি প্র্যাকটিস এক্সারসাইজ নাকি এক্সারসাইজ এই লেখাটা মিডলে আছে, আমাদের কিন্তু মিডলে নাই। ইনডেন্ট ওয়ার্ডের ক্ষেত্রে ইনডেন্ট কোনটাকে বলে? আচ্ছা, ফাঁকা জায়গা। তো আমাদের এক্সেলের ক্ষেত্রে কিন্তু ইনডেন্ট বলতে বোঝাবে এই সেলের মধ্যে, এই সেল যেখান থেকে শুরু, এই যে সেলটা শুরু এইটুকু তো সেল, তাই না। এই সেলের মধ্যেই সে ইনডেন্টটাকে দেখাবে। যদি ইনডেন্ট শুরু করি, ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, তাহলে এই লেখাটা সামনে থেকে শুরু হলেও হতে পারে। আমরা একটু দেখি কি হয়। এইখানে এই সেলটাকে সিলেক্ট করলাম, এই হচ্ছে ইনডেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, একটা ইনক্রিজ ইনডেন্ট। আমরা এটাকে ক্লিক করলাম, ইনক্রিজ করলাম, দেখেন ইনক্রিজ করলে সে কিন্তু
এদিকে জায়গা ছেড়ে দিচ্ছে। ওয়ার্ডে যেমন সম্পূর্ণ মার্জিন সহ ছেড়ে দিত, এটা কিন্তু সম্পূর্ণ সেলটাকে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একদম ফুল ফাইলটাকে না, নির্দিষ্ট সেলকে। এইটাই হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ এর ইনডেন্ট, এই পার্টটা। এরপরে মার্জ ট্রিক্স সিং ফিট, মার্জ করার জন্য কিছু ট্রিক্স আছে, সেটা বলা হয়েছে। আমরা মার্জ করার ট্রিক্সটা আমাদের কাজের ক্ষেত্রে দেখা যাবে। এখানে ওই রকমের কোনো কাজ নেই, যে কারণে দেখতে পাচ্ছি না। এখানে মার্জের অ্যারো সাইনে ক্লিক করলে মার্জ অ্যান্ড সেন্টার আছে, মার্জ অ্যাক্রোস আছে, মার্জ সেল আছে, আনমার্জ আছে। আমরা এখান থেকে মার্জ করব, এখান থেকে আনমার্জ করব, সব এখানেই। আমরা মেনুগুলো দেখে নিলাম, কাজটা পরে দেখব। এরপরে সিগনেচার উইথ বর্ডার, আমরা সিগনেচার উইথ বর্ডার এটা একটু দেখব। এটা দেখার আগে আমাদের দেখতে হবে একটা ফাইলের, এই ফাইলটাই মনে করি আমরা রেডি করছি, ঠিক আছে? এই ফাইলটা রেডি করা হয়েছে, এটাকে প্রিন্ট করব, এটাকে সাবমিট করব। তো এই ফাইলটা যে তৈরি করছে তার নিচে এখানে সিগনেচার থাকে, প্রিপেয়ার্ড বাই। এইটাকে যে দেখবে, যে চেক করবে সে চেক বাই, যে অথরাইজ করবে সে অথরাইজ বাই, এরভাবে সিগনেচার থাকে না ফাইলে? সবাই দেখছেন না এটা? আমরা এটা চাইলে আমাদের মতো করে তৈরি করতে পারি, আমাদের মতো করে। যেমন এখানে প্রিপেয়ার্ড বাই লিখে দিলাম, প্রিপেয়ার্ড বাই, এখানে লিখলাম চেক বাই, এখানে লিখলাম অথরাইজড অথরাইজড বাই। এর পাশাপাশি এর উপরে একটা শেপ থাকে, টপ বর্ডার দিয়ে দিলাম, এটাও টপ বর্ডার দিলাম, এটাকেও টপ বর্ডার দিলাম। আচ্ছা, বর্ডারের কালারটা একটু ভিন্ন হয়ে গেছে, আর কালারটাকে চেঞ্জ করে নেই। আচ্ছা, এখানে যার যার প্রিন্ট করার পর যার যার সিগনেচার দিয়ে এটাকে সাবমিট করবে বা সাবমিট করা উচিত, তাই না? এখন এই যে নেট অ্যামাউন্ট, মনে করি নেট অ্যামাউন্টের ঘরটা দেখা যাচ্ছে না, এটাকে একটু বেশি বড় করতে হবে, এতখানি লাগবে। আর দেখেন অথরাইজের যে সেলের মার্জিন মানে উপরের বর্ডারটা, সে কিন্তু তার নিজের যে অথরাইজ বাই লেখা তার উপর থেকে আরো একটু বাড়তি অংশ চলে আসছে, যেটা দেখতে কি ভালো দেখাচ্ছে না। চেক বাই যে কোনো ভাবে হোক এটুকু লাগবে, আমার ভালো দেখাচ্ছে না। প্রিপেয়ার্ড বাই বা ডেটার তারিখটা এটুকু দরকার, এরকম যদি হয় আমার কি এটা কি মানে পারফেক্ট হয়েছে? এরপরে মনে করি এই দুইটা সেলের পরিমাণ অনেক কম হবে, এই তিনটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে একটা এই কর্নারে, একটা এই কর্নারে, একটা মিডলে এমন থাকার কথা ছিল, কিন্তু সেটাও তো হয় না। অথবা যদি চাই এটাকে এখানে থাকবে, তাও কিন্তু সমান হয় না, কারণ এই পাশে জায়গা কম, এই পাশে জায়গা বেশি হয়ে গেছে, তাই না? এটা তো চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে যে সমান হচ্ছে না। আমাদের এটা আমরা সবাই একদম 95% মানুষ এভাবেই এই কাজটা করে, কিন্তু অরিজিনাল ওয়ে কাজ করার এটা না। এই ফাইলটাকে সুন্দর গোছানো এবং সুন্দর দেখানোর জন্য আমরা সিগনেচার উইথ বর্ডার এই পার্টটা রেখেছি। তো আমরা সেই কাজটা করব। এবার আমরা একটু এটা ডিলিট করে দিই, আমরা আমাদের মতো করে একটু করব। সম্পূর্ণটা সিলেক্ট করে ডিলিট ক্লিক করলাম, লাইনটাকে রিমুভ করে এখানে ক্লিয়ার অল ক্লিক করলে আমার ডিলিট হয়ে যায়। তো এই মুহূর্তে আমি ইনসার্ট থেকে শেপ থেকে একটা টেক্সট বক্স নিলাম, এই হচ্ছে আমার টেক্সট বক্স, লিখে নিলাম প্রিপেয়ার্ড বাই, এটাকে প্রয়োজনে মিডল করে নিলাম। এই শেপ বক্সটার শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল নো, শেপ আউটলাইন নো, আমার একটা শেপ হয়ে গেছে, তাই না? শেপের কাজ সবাই দেখেছেন, সবাই পারেন। এই শেপটা আমি এখানে রাখলাম। এই শেপের উপরে একটা দাগ থাকে না, যেটা সিগনেচারের উপরে যে দাগ, তার উপর তো সিগনেচার করে, ওখানে আরেকটা শেপ নিব। কি শেপ? লাইন শেপ। এটা তো কাউকে বলতেও হবে না, সবাই জানেন। ব্ল্যাক করে নিলাম।
এই যেটা হলো এখানে দুইটা হয়েছে না, আমি যদি একটা এখন আরেকটা কপি করে এদিকে নিয়ে আসি বা নিয়ে আসি, আমার কিন্তু অন্যটা আসছে না। আমরা এটা কি করতে হবে, একসাথে করতে গেলে গ্রুপ করতে হবে। আমরা সবাই কিন্তু জানি এই কাজগুলো। আগে এটা সিলেক্ট করলাম, পরে এটা করলাম। আচ্ছা হয় না, যেহেতু দুইটা সিলেক্ট হচ্ছে না বা হতে ঝামেলা হতে পারে, যদিও এখন হয়েছে, সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব ফরম্যাট শেপ থেকে সিলেকশন প্যান। এখানেও সিলেকশন প্যান আছে, এই সিলেকশন প্যানে একটা অলরেডি সিলেক্ট, বাকিটাও সিলেক্ট করলাম। এবার এখানে এসে রাইট ক্লিক করে গ্রুপ, আর একটা গ্রুপ হয়ে গেল। এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি ক্লিক করলে ডুপ্লিকেট হয়, নিয়ে আসলাম, এখানে লিখে দিলাম চেক বাই। আবার এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে নিয়ে আসলাম, এটার নাম দিলাম অথরাইজ বাই। অথরাইজড বাই। এখন এটাকে এভাবে রাখলাম, এটাকে এভাবে রাখলাম, হয়তো তাও মনে হচ্ছে যে আমার হয়তো মিডলে হচ্ছে না, সেন্টারে হচ্ছে না, অ্যালাইনমেন্ট ঠিক নাই, এমন হতে পারে না? আমরা এই পাশে যেটা যেখানে রাখতে চাই, এই এই যে লেখা, এই লেখা বরাবর নিচে মানে একদম শেষ পর্যন্ত এখানে রাখতে চাই, অথবা এখানে রাখতে চাই, এটা রাখতে চাই এইখানে, অথবা ভুল ক্রমে এখানে হয়ে গেল, ধরে নেই এখানে হয়ে গেল, এটা এখানে হয়ে গেল, এটা এমন হলো। আমি এবার মিডল করব, সেন্টার করব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিব। কিভাবে? এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, তিনটার সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে এই যে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন মিডল, প্রথম হবে মিডল, মিডল হয়ে গেল। এরপরে কি ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে? হরিজন্টাল। আমার কিন্তু হরিজন্টালি হয়ে গেল। আমার মনে করেন কোনোভাবে এটা এইখানে চলে আসছে, কিন্তু এখানে হবে, কোন জায়গায় হবে এক্স্যাক্টলি আমরা জানি না। আমরা এটুকু সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইন থেকে হরিজন্টাল ক্লিক করে দেবো, একেবারে সেন্টার হয়ে যাবে। মানে মিডলও হয়ে গেল, সেন্টারও হয়ে গেল নাকি? এখন কি আমার কোনো ঝামেলা আছে যে এটা ছোট হলো, এটা বড় হলো বা কিছু? এবং এখানে সিলেকশন প্যান এর পাশাপাশি আমরা চাইলে শেপ ফরম্যাটের আরও অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন এই ফরম্যাট শেপ ক্লিক করলেই এই ফরম্যাট শেপ চলে আসে। সিলেকশন প্যান এর পাশাপাশি সিলেকশন প্যান এখন বর্তমানে সিলেকশন প্যান, আর রাইট ক্লিক করলে এখান থেকে যদি যাই তাহলে ফরম্যাট শেপ, একটা নির্দিষ্ট শেপ তো এখানে ছিল, সেই শেপটাকে ফরম্যাট করা যাবে। তো এখানে দেখেন যা যা অপশন আছে, এই একটা অপশন, এটা হচ্ছে ফিল এবং লাইন, তারপরেরটা আছে শ্যাডো রিফ্লেকশন গুলো, যা ওয়ার্ডেও ছিল। এরপরে আছে প্রপার্টিস এর অপশন, সাইজ, প্রপার্টিস, টেক্সট বক্স। এখানে আমরা একটা জিনিস যদি করে দেই তাহলে কখনো কোনো ধরনের অসুবিধা হবে না। যেমন প্রপার্টিসে গিয়ে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, এটা আছে, এটি ক্লিক করা। আমরা যদি করে দেই ডোন্ট মুভ অর সাইজ, অথবা এটা যদি দেই মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেল, জাস্ট এটাকে টিক দিয়ে দিলাম, আর কিছু না, প্রত্যেকটার ক্ষেত্রে এটাকেই টিক দিয়ে দিলাম। এখন কি হবে ব্যাপারটা দেখেন, এই সেল দুইটাকে যদি আমি বড় করি, আমার এটা কিন্তু সেম একইভাবে রয়ে গেছে। এই সেল দুইটাকে যদি আমি এখান থেকে যদি এটাকে ডিলিটও করে দেই, আমার কিন্তু সাইজ বড় ছোট হয়নি, যেটুকু থাকার কথা সেটুকুই আছে। তো আমরা এটা এইটা না করলেও সমস্যা নাই, তবে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে সিগনেচার উইথ বর্ডার, এই সিস্টেমে সিগনেচার এটা হচ্ছে একদম যেটা বেস্ট ওয়ে সিগনেচারের জন্য। এরপরে গেল সিগনেচার উইথ টেক্সট বক্স, এটা গেল চেঞ্জ কেস, এটা আপনাদের
দেখানো যেতে পারে, কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাদের নিজস্ব পিসি নেই। চেঞ্জ কেসটা আমরা চেঞ্জ কেসটা কি করছিলাম? চেঞ্জ কেসের কাজ ছিল কি, সিলেক্ট করে এখানে ছিল চেঞ্জ কেস, সব বড় হাত করতে পারতাম, সব ছোট হাত করতে পারতাম, চাইলে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করতে পারতাম। কিন্তু আমাদের এক্সেলের ক্ষেত্রে এটা নেই, কিন্তু না থাকা সত্ত্বেও আমরা করতে পারি একটা ওয়েতে। দেখেন সব বড় হাত হয়ে গেছে, সব সেন্টার হয়ে গেছে, সব ছোট হাত। আচ্ছা, সব ছোট হাত হয়ে গেছে, বড় হাত, ছোট হাত, সেন্টেন্স কেস সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা? না, এটা ক্যাপস লক দিয়ে কিছুই না, এটা হচ্ছে একটা অ্যাডিন্স। অ্যাডিন্স বলতে আমরা বুঝি আমাদের এই এক্সেলকে হেল্প করার জন্য কিছু ছোট ছোট ফিচার বা ছোট ছোট সেটিংস, যে অ্যাডিন্সগুলো, যেমন এই যে অ্যাডিন্স দেখা যাচ্ছে না, অ্যাডিন্স, এই অ্যাডিন্সের মাধ্যমে আমরা অন করে নিতে পারি। যেমন ডেভেলপার মেনুতে গিয়ে আমরা যদি এক্সেল অ্যাডিন্স ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অ্যাডিন্স পাওয়া যায়। এই অ্যাডিন্সগুলো অনেক হেল্প করে, তবে এই অ্যাডিন্সগুলোর কাজ আপনাদের টোটালি নাই। যদি কারো পার্সোনাল কম্পিউটার থাকে, কিছু কিছু অ্যাডিন্স সে অ্যাড করে নিতে পারে তার কম্পিউটারে, তাহলে অনেক কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তা আমার কয়েকটা অ্যাড করা আছে, যে 4টা আমি অন করে রেখেছি, বাকিগুলো অফ করে রেখেছি। এবং এখানে এতগুলো থাকে না, এখানে একটা বা দুইটা থাকে, বাকিগুলো অ্যাড করতে হয়। তো আমরা অ্যাড করে নিয়েছি, এটা অ্যাড করে নিলে করা যাবে। তো এর পরের ব্যাপারটা দেখি, কাট কপি উইথ পিকচার, কাট কপি, তারপর ইনসার্ট কপি সেল। আমরা কাট কপি দেখি একটু। আমরা ওয়ার্ডের ক্ষেত্রে যে কোনো লেখাকে কাট করে কপি করে নিতে পারতাম, এখানেও তো পারবো, তাই না? এই যেটা আছে, রাইট ক্লিক করে কপি ক্লিক করে যদি আমি এখানে দিয়ে দেই, এখানে পেস্ট করার কয়েকটা অপশন আছে। আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখছিলাম 4টা অপশন, তাই না? কিন্তু এখানে অনেকগুলো অপশন। কি হলো? ফাইলটাকে একটু সেভ করে নেই। হ্যাঁ, এতে এই অবস্থা। আচ্ছা, এই কন্ট্রোল সি কপি করলেও হবে, রাইট ক্লিক করলেও কপি হবে। ক্লিক করে এখানে আমি কন্ট্রোল ভি ক্লিক করলে পেস্ট হয়ে যায়। তো কন্ট্রোল ভি মানে ডিরেক্টলি যেটা শুরুতে থাকে সেটাই পেস্ট হয়, তাই না? কন্ট্রোল সি, এখানে এসে রাইট ক্লিক করলে অনেকগুলো পেস্টের অপশন, কন্ট্রোল ভি এর মাধ্যমে শুধু পেস্ট এটা হয়। কিন্তু তারপরে দেখেন নাম্বার আছে, ভ্যালু, তারপরে ফর্মুলা, তারপরেরটা আছে পেস্ট করার ক্ষেত্রে, তারপরে আছে ট্রান্সপোজ, তারপরে ফরম্যাটিং, তারপরে হচ্ছে লিঙ্ক। এখানে অনেকগুলো মেনু আছে বা অনেকগুলো মেনু থাকে। এর পাশাপাশি পেস্ট স্পেশালে ক্লিক করলে আরও অনেক কিছু চলে আসে, কিভাবে আমি পেস্ট করতে চাই এটার জন্য। অথবা পেস্ট স্পেশালে ক্লিক করার পরে একটা অ্যারো সাইন আছে, এখানে আসলে আমার কয়েকটা পদ্ধতি দেখায়। আমরা এই পেস্ট স্পেশালে ক্লিক করলে যেটা দেখতে পাই, এটাই মনে করেন পিকচারের মতো করে দেখা যায় এখানে। তো আমরা এখান থেকে পেস্ট করতে পারি। তো কাট কপি পেস্ট আমরা ওয়ার্ডের ক্ষেত্রে করেছি নির্দিষ্ট লেখা, এখানে হবে নির্দিষ্ট সেল। সম্পূর্ণ সেলটাকেও কাট কপি পেস্ট করা যাবে, সম্পূর্ণ লেখাটাকেও কাট কপি পেস্ট করা যাবে। তো ইনসার্ট কপিড অ্যান্ড কাট সেল,
ব্রেক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই একটু দেখি, এখানে আমরা যে কাজটা করেছি এটা তো এই শীটটায় কাজ করেছি তাই না? এটার ফাইলটা সেভ করেছি বুক 1 লিখে। আমরা একটু ফাইলটাকে নামটা চেঞ্জ করে দিয়ে আসি। এই যে বুক 1, আমরা এটা রিনেম করে এটাকে লিখি এক্সেল ক্লাস। আমি ফাইলটাকে ওপেন করলাম, এই আপনাদের ফাইল এক্সেল ক্লাস নামে ফাইলটা। এই ফাইলের মধ্যে একটা শীট আছে যেটা শীট 1 লিখে সেভ করা নিচে, সবাই একটু খেয়াল করে। শীট 1 এর পাশে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমার কিন্তু শীট 2 তৈরি হয়ে যাচ্ছে, আর একটা ক্লাস ক্লিক করলে শীট 3 হয়ে যাচ্ছে। আমাদের এরকম করে 256টা শীট আমরা তৈরি করতে পারি চাইলে একটা ফাইলের মধ্যে। আমাদের সাধারণত 2, 4, 5টা বা 10টা শীটেই আনা, কারণ আমাদের এত প্রয়োজন হয় না কাজ করার জন্য। আমাদের এই যে ব্ল্যাঙ্ক শীট অ্যাড করলাম, চাইলে এই শীটে কাজ করতে পারবো, চাইলে এই শীটে কাজ করতে পারবো, যে কোনো কাজ চাইলে করতে পারি। এইটাই আমরা করলাম প্রথম শীটটায়। এখানে 3টা শীট আছে তাই এই মুহূর্তে, তাই না? এই শীটের আলাদা আলাদা কালার দেওয়া যায়, শুধু শীটের কালার। আমরা এই শীট 1 এর কালার রাইট ক্লিক করলে অনেক অপশন দেখতে পাই। একটা আছে ইনসার্ট, ডিলিট, রিনেম, মুভ অ্যান্ড কপি, ভিউ কোড, প্রোটেক্ট শীট, ট্যাব কালার। এটা হচ্ছে একটা ট্যাব, এটার কালার দিয়ে দিলাম আমি সবুজ কালার। পরেরটা সবশেষেরটা আমি কালার করে দিলাম রেড কালার। আমার শীটের কালার হয়ে গেছে, কালার করা যাচ্ছে। আমরা যে শীটটা ওপেন আছে সেই শীটটার নিচে কিন্তু একটা আন্ডারলাইনের মতো দাগ আছে, তো বোঝা যাচ্ছে যে কোনটা কোন শীট, কোন শীটে আমি ওপেন আছি। এর পাশাপাশি দেখেন এই শীটের রাইট ক্লিক করলে আমরা শীট কালার করলাম, এর পাশাপাশি তার নিচে আছে হাইট। আমরা চাইলে যে কোনো একটা শীটকে হাইড করে দিতে পারি। যেমন এই শীট 2 রাইট ক্লিক করে হাইড ক্লিক করলাম, শীট 2 কিন্তু এখানে নেই, হাইড হয়ে গেছে। যদি আমরা চাই যে আনহাইড করব, রাইট ক্লিক করলেই আবার আনহাইডের অপশনটা পেয়ে যাব, আনহাইড করে দিব। আনহাইড কোনটা করতে চাই সেটা সিলেক্ট করে আনহাইড করে দিব। আমরা হাইড আনহাইডটা দেখে নিলাম, শীট হাইড করা যায়, শীট আনহাইড করা যায়, শীটের কালারটাও দেখলাম কালার করা যায়। আমাদের অনেক সময় একটা ফাইলের অধীনে হয়তো 8-10টা শীট থাকে, এমন অনেক সময় হতে পারে যে কোনো একটা শীটে কাজ কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে। আমি কয়েকটা শীট একটু অ্যাড করে নেই, 10টা শীট অ্যাড করলাম এখানে। এটা একটু বড় করে নিতে পারি। এই 10টা শীটের মধ্যে দেখেন হয়তো সব শীটেই আমরা কাজ করেছি, কিছু কিছু কাজ করেছি, কোনো একটা শীটে কাজ ইনকমপ্লিট আছে, আমরা সেটাকে রেড কালার শীটটা তৈরি করে নিলাম রেড কালার দিয়ে। আমি বুঝে গেলাম সহজেই যে আমার এই রেড কালার শীটে কোনো কাজ বাকি আছে। এই জন্যই তো সময় অনুযায়ী যদি না আসেন দেখবেন কেমনে, রাইট ক্লিক করলেই ট্যাব কালার দেখা যায়, এখানে থেকে যে কোনো কালার দিতে পারি। আচ্ছা বাকিটা কি অনুপস্থিত একটু বেশি টাইমের জন্য, 12টা কত 5 না 7-এ গেল, এখন বাজে 38, অলরেডি 30 মিনিট। ব্রেক টাইম কি আধা ঘন্টা নাকি? আচ্ছা যাই হোক, এই শীটটা দেখলাম আমরা। এরপরে দেখেন হাইড আনহাইড দেখলাম, টেক্সট নাম্বার এটাও দেখে নিলাম। আমরা শীটের মধ্যে একটা জিনিস একটু দেখি, অন্য একটা শীটে একটু যাই। এখানে কিছু নাম্বার লিখব, যে কোনো একটা র্যান্ডম নাম্বার লিখলাম, নাম্বারগুলো আমার দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, তাই না? নাম্বারটা দেখা যাচ্ছে, আর একটু 2টা বাড়িয়ে দিলাম, এটাও দেখা যাচ্ছে, আরো কয়েকটা নাম্বার বাড়িয়ে দিলাম, এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আমরা ক্যালকুলেটর দেখেছি না, অনেক ক্যালকুলেটর লেখা থাকে 15 ডিজিট, অনেকটা 12 ডিজিট, তার মানে কি 12টার বেশি ওয়ার্ড উঠবে না, 15টার বেশি ওয়ার্ড উঠবে না। তো কম্পিউটারেও তো একটা নির্দিষ্ট লিমিট থাকে যে এই কয়টা ওয়ার্ড পর্যন্ত সে কাউন্ট করতে পারে। দেখেন এখন পর্যন্ত সে এই কয়টা ওয়ার্ড সে কাউন্ট করতে পারে, এর বাইরে বেশি হলেই
কয়টা এখানে আছে, 1 2 3 4 4 8 11টা ওয়ার্ড আছে। 11টা পর্যন্ত মূলত সে নর্মালি কাউন্ট করে, তারপরে কোনো সংখ্যা হলে সেটাকে +16 দেখিয়ে দেয় এভাবে। যদি আরেকটা বাড়িয়ে দেই +17, দুই তিনটা কমিয়ে দিব +14। এটা একটা নাম্বার, কিন্তু সে দেখাচ্ছে না, সেলে নাম্বারগুলো দেখানো সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা এই নাম্বারটাকে দেখাতে চাইলে, অনেক বড় নাম্বার লেখার ক্ষেত্রে আমরা এটা দেখাতে চাইলে আমরা দেখাতে পারি। তো আমরা কিভাবে দেখাতে পারি তার আগে একটু একটা জিনিস দেখে নেই, যে একটা নাম্বার লিখি। আমরা একটা নাম্বার লিখলাম, আমার নাম্বারের আগে কিন্তু জিরোটা নেই। কারণ কি, কোনো নাম্বারের শুরুতে জিরো কাউন্ট করে না, এটা তো জানেন নাকি। তো জিরো লিখলাম, জিরোটা কিন্তু উঠতেছে না। তো আমাদের যে কাজ করি আমরা, সেখানে নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এনআইডি নাম্বার, অনেক কিছু থাকতে পারে। তো জিরো আমার প্রয়োজন হলেও হতে পারে অনেক সময়, কিন্তু আমরা জিরো লিখলেও জিরোটা থাকে না। সেক্ষেত্রে কিভাবে লিখবো, লিখতে তো হবে। সেক্ষেত্রে লেখার অপশন আছে, কিন্তু সেটা দেখার আগে আমরা একটু বিগ নাম্বার লেখার পদ্ধতিটা দেখব। অনেক বড় নাম্বার লিখলাম কিন্তু উঠলো না। এটা লেখার জন্য আমরা এই জেনারেলটাকে টেক্সট করে নিব। আমার এই নাম্বারটাকে তখন টেক্সট হিসাবে ধরে নিবে। টেক্সট বলতে আমি এখানে অনেক ধরনের কিছু লিখে নিলাম, ইংরেজিতে অনেক কিছু লিখলাম, সে কিন্তু সম্পূর্ণটা দেখাচ্ছে। কিন্তু নাম্বার অনেক বড় লিখলাম, সে কিন্তু দেখাচ্ছে না। কারণ নাম্বার যখন লিখে তখন কম্পিউটার বুঝে না এটা একটা নাম্বার, কিন্তু 11 ডিজিটের পরে অতিরিক্ত যে ডিজিটগুলো সেগুলো দেখাচ্ছে। 11 ডিজিটের পরে এখানে 4টা ডিজিট আছে, যে কারণে এমন দেখাচ্ছে। আমরা এটা জেনারেলে আছে, এটা একটা টেক্সট হিসেবে ধরে নিছে, কিন্তু এটাকে সে টেক্সট ধরে নাই, এটাকে ধরে নিছে নাম্বার। যেই কারণে আমরা দেখি যে নাম্বার 11টা ডিজিটের পরে যদি কিছু আসে, তাহলে সেটা সেভাবে প্লাস সাইন দিয়ে কিছু একটা অ্যামাউন্ট চলে আসে লেখা, এভাবে লেখা আসে। আচ্ছা দেখেন, তা আমাদের 17 ডিজিটের এনআইডি নাম্বার আছে না। যেমন আমি আপনাদের কিছু ফাইল ওপেন করি, আমি ওপেন করলাম। এখানে যে ফাইলে দেখেন নাম, ফাদার্স নেম, মাদার্স নেম সবই আছে, মোবাইল নাম্বার আছে, তার পাশে ডেট অফ বার্থ আছে এবং এনআইডি নাম্বার আছে। এনআইডি নাম্বারে দেখেন অনেক বড় বড় নাম্বার, হয়তো এগুলো 10 অক্ষরের বের হয়েছে বিধায় 10 অক্ষরে আছে, কিন্তু এই একজনের তো 13 অক্ষর ছিল। তা আমরা 11টার বেশি সাপোর্ট করে না, কিন্তু 13টা এখানে দেখা যাচ্ছে। কিভাবে, এটা তো আমার লিখতে হয়েছে তাই না। রাইট বিগ নাম্বার এই পার্টের অন্তর্ভুক্ত। আমরা কোনো একটা বড় নাম্বার লিখব, কোনো একটা বড় নাম্বার লিখবো, হয়তো এই নাম্বারটা হতে পারে, আমরা কিন্তু লিখতে পারি না। এটার জন্য আমাদের কি করতে হবে, জেনারেল অপশনে গিয়ে আমরা টেক্সট করে দিতে পারি। টেক্সট করে দিলে আমার এখানে যত বড়ই লেখি, এটা কিন্তু একটা টেক্সট হিসেবে ধরে নিছে। বুঝতে পারছেন, এর নিচেরটা কিন্তু আবার টেক্সট আছে, কারণ আমরা ওই একটা সেলকে টেক্সট করেছি, বাকিগুলোকে করি নাই। যে কারণে যতটুকু টেক্সট করতে চাই সম্পূর্ণ সিলেক্ট করে টেক্সট করে দিতে হবে। এবং আমরা এই যেভাবে টেক্সট করলাম এভাবে যদি করতে পারবো। যদি না চাই এখানে করে, তাহলে অ্যারো সাইনে ক্লিক করে এখান থেকে টেক্সট সিলেক্ট করে ওকে ক্লিক করলে তাতেও হবে। আমরা ডিলিট করে দিলাম। এরপরে একটা বড় সংখ্যা লিখবো, এখানে অনেক বড় সংখ্যা লিখলাম, বড় সংখ্যাটা কিন্তু উঠতেছে না, সবার শেষে E+16 দেখা যাচ্ছে। এই বড় একটা সংখ্যা লিখলাম, আরো বড় E+29 দেখা যাচ্ছে।
কিন্তু আমরা চাই এই বড় সংখ্যাগুলো লিখতে। সেক্ষেত্রে এই যেটুকুতে লিখতে চাই সেইটুকু এরিয়া সিলেক্ট করব। এরিয়া সিলেক্ট করে জেনারেল থেকে টেক্সট সিলেক্ট করে দিব, তাহলেই আমরা এখন টেক্সট লিখতে পারবো, বড় বিগ নাম্বার লিখতে পারবো। বুঝতে পারছেন এবার? এরপর হচ্ছে মোবাইল নাম্বার উইথ কোড। মোবাইল নাম্বার উইথ কোড, আমাদের মোবাইল নাম্বার লেখার প্রয়োজন হয়, পাশাপাশি কোড নাম্বার সহ। যেমন এই যে মোবাইল নাম্বারগুলো লিখছি, আমরা দেখলাম যে জিরো কখনো আগে ওঠে না, কিন্তু এখানে সবগুলোতে জিরো আছে, তাই না? কিভাবে এটা? আমরা এটা একটু দেখব নাম্বার দিয়ে, তাই আমরা একটু দেখি। আমরা এখান থেকে কয়েকটা ফোন নাম্বার বা কয়েকজনের তথ্য একটু নিয়ে আসি। এই কয়েকজনের তথ্য টেক্সট আকারে নিয়ে আসি। হ্যাঁ, টেক্সট আকারে চলে আসছে। শুরুর ইয়েটাও নিয়ে আসি, হেডিংটা। বর্ডার করে দিলাম একটু, নাম্বার দিলে ডাবল। আচ্ছা দেখেন, এখানে এটুকু সিলেক্ট করলাম, এই যেটুকুতে চাই সেটুকু সিলেক্ট করলাম। এখান থেকে যদি নাম্বার দেই কখনোই হবে না, ডাবল জিরো চলে আসে, কারণ নাম্বার বলতে বোঝায় দশমিকের পরেও কিছু থাকতে পারে। নাম্বার বলতে এটাকে বোঝায়। আমরা নাম্বার দিব না, আমরা জেনারেল দিব না, আমরা এখানে কাস্টম কিছু ব্যবহার করব। আমরা যদি টেক্সট ব্যবহার করি তাহলে হবে। আমরা যদি সম্পূর্ণটাকে ক্লিক করে টেক্সট করে নেই, টেক্সট হয়েছে, কিন্তু সবার আগে একটা একটা জিরো এসে লিখতে হবে। কিন্তু এটা তো সম্ভব না, এত সময় নাই আমাদের হাতে। আমরা জেনারেল ছিল, জেনারেলই থাকুক। আমরা এখন এইটুকু সিলেক্ট করে এই যা দেখলাম এখানে, এর মধ্যে কোনোটা ব্যবহার করব না, আমরা এর বাইরে কিছু ব্যবহার করব। তো তাহলে সেটা কি হবে? কাস্টম নাকি? তো এই মোর নাম্বার ফরম্যাটিং এখানে ক্লিক করলেও কাস্টমে চলে যাওয়া যাবে। আর এই যে অ্যারো সাইন এখানে ক্লিক করলেও আমাদের এই সেল ফরম্যাটের ডায়ালগ বক্স চালু হবে। তো আমাদের এই যে সেল ফরম্যাট, এটা যদি ওই মোর মানে এখান থেকে মোর নাম্বার ফরম্যাট যাই, এখানেও যেটা চালু হয়, এখানে জাস্ট ক্লিক করলে ওইটাই চালু হয়। তো ক্লিক করলাম, ক্লিক করার পর নাম্বার, কারেন্সি সবই দেখা যাচ্ছে, সবই আছে। আমরা এগুলোতে কিছুদিন না গিয়ে সবার শেষে কাস্টমে যাব। কাস্টম এবং এখানে টাইপে কিন্তু 5টা জিরো আছে। একটা জিরো যদি করি তাতেও হবে না, একটা জিরোই করলাম, ওকে ক্লিক করলাম, আমাদের কিন্তু হবে না। এখানে আমাদের যেটা করতে হবে, কাস্টমের থেকে ইনভার্টেড কমা ওপেন জিরো, ইনভার্টেড কমা ক্লোজ। ইনভার্টেড কমা কোনটা জানি আমরা? এন্টারের বাপাশে যেটা আছে ওটা ইনভার্টেড কমা। এবং ইনভার্টেড কমা বলতে একটা কমা এটা না, ইনভার্টেড কমা বলতে দুইটা কমা, যেটা ওইটা শিফট চেপে ধরে ওইটাই ক্লিক করলে যেটা হবে ওটা হচ্ছে ইনভার্টেড কমা। আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে পারি, সবাই ওপেন এবং ক্লোজ দুইটা জানি। তেমনি ইনভার্টেড কমা প্রথম যেটা দেয় সেটা হচ্ছে ইনভার্টেড কমা ওপেন, দ্বিতীয় যেটা দেয় ওই সেম ইনভার্টেড কমা ওটা হচ্ছে ক্লোজ। আমরা একটু প্রয়োজনে বাংলা লেখালেখিতে গিয়ে ট্রাই করি। আমরা একটু ওয়ার্ড ওপেন করি, আমরা একটু দেখব। আমরা একটু জুম দিয়ে বড় করে বড় লেখা লিখি, তাহলে বোঝা যাবে। যেমন কি লিখতে পারি? প্রথমেই দিলাম ইনভার্টেড কমা, তারপরে লিখি আজ বুধবার, এটাই লিখি, আবার ইনভার্টেড কমা দিলাম,
এই যে দুইটা ইনভার্টেড কমা হলো, প্রথমটা হচ্ছে ইনভার্টেড কমা ওপেন, দ্বিতীয়টা হচ্ছে ক্লোজ। এইখানে চিহ্ন দুইটা প্রায় সেম, বোঝা যাচ্ছে না? আমরা ফন্টটাকে যদি চেঞ্জ করে নিখোঁজ করি, এবার বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইনভার্টেড কমা, প্রথমটা ওপেন, দ্বিতীয়টা ক্লোজ। ইনভার্টেড কমা দিয়ে কি ধরনের কথা লেখা হয় জানেন? কারো কোনো উক্তি বা কোনো কিছু লিখতে গেলে ইনভার্টেড কমা দিয়ে লেখে। যাই হোক, আমরা দেখে নিলাম আমাদের এখানেও ইনভার্টেড কমা ব্যবহার করব। ইনভার্টেড কমা ব্যবহার করলাম, এরপরে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দেব। একটা হ্যাশ চিহ্ন দিয়ে ওকে ক্লিক করব। দেখেন আমাদের নাম্বারের পরে, মানে নাম্বারের আগে একটা জিরো চলে আসছে। নাম্বারের আগে মূলত জিরো আসে না, কিন্তু এখানে চলে আসছে না? আচ্ছা, ওটা চেক করতে হবে না, ওটা দেখার জন্য। ইনভার্টেড কমা আসলে কি এটা বোঝার জন্য। ইনভার্টেড কমা আমরা বুঝি সবাই। আমরা জিরো চলে আসলো, আমরা কি নাম্বার এখন লিখতে পারবো? ফোন নাম্বার জিরো আগে থাকবে। এরপরে এমন হতে পারে শুধু জিরো না, আপনার প্রয়োজন হতে পারে যে +880, +880, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে নাম্বার ফরম্যাটের এখানে ক্লিক করে কাস্টমে গিয়ে এখানেই ইনভার্টেড কমা ওপেন +880 ইনভার্টেড কমা ক্লোজ। এটা হচ্ছে আমার ইনভার্টেড কমার অংশ। এরপরে হ্যাশ সাইন দিলে বোঝা যাবে যা লিখবো তাই। এরপরে হ্যাশ চিহ্নটা উঠিয়ে দেব। আমি টাইপে লিখলাম এটা, স্যাম্পল কিন্তু দেখা যাচ্ছে, এবং ওকে ক্লিক করলাম। দেখেন আমার নাম্বারগুলো কেমন হয়েছে, আমি যেমনটা চাই তেমন হয়েছে। এরপরে যদি কিছু না দেই, জেনারেল রেখে দেই, যদি জেনারেল রেখে দেই তাহলে কিন্তু এমন। আমরা কিন্তু এবার জেনারেল রেখে দিলাম, এরকম হয়ে গেল। আবার এখানে ক্লিক করে কাস্টমে গিয়ে, কাস্টমে গেলেও জেনারেল লেখাটা আছে। দেখেন এখানে জেনারেল লেখাটা আছে, আমরা চাই জেনারেল লেখা থাকুক, সমস্যা নাই। এর আগে ইনভার্টেড কমা +880 ইনভার্টেড কমা ক্লোজ। যদি হ্যাশ চিহ্ন দেই সেটাও দিতে পারি, যদি না দেই জেনারেল কথাটা রাখি তাতেও হবে। তো আমরা কাস্টম ফরম্যাট ব্যবহার করতে পারবো। আমরা এই যে কাস্টম ফরম্যাট, আমরা যদি চাই এটাকে ডেট ফরম্যাট তৈরি করতে, ডেট দিয়ে দিলাম। আমাদের কিন্তু ডেটের অত বড় কোনো ডেট হয় না, এত বড় ডেট কম্পিউটার নেবে না, এজন্য এমন আসছে। এখানে এই বেসিক জিনিসটা কি আমরা জানি না? 4 পিস, প্রত্যেক পিসের দাম এইটা, তাহলে কত হবে? আমরা গুণ করব, এইটা গুণ এটা, এন্টার ক্লিক করলেই আমাদের অ্যামাউন্ট বের হয়ে গেল। এইটার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা বের হলো। এইটার নিচে প্লাস সাইনে ক্লিক করে নিচে নিলে প্রত্যেকটায় যার যারটা বের হয়ে গেল। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, আমরা সবগুলো না বের করি, শুধু একটাই দেখি। একটা তো বের করতে পারি। তো এখন এটা বের করলাম, বের হলো, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই কোয়ান্টিটি। এটা কি 4 টাকা না 4 পিস নাকি? 4 পিস। এটা হচ্ছে টাকা, রেট লেখা টাকা, এটা বোঝাচ্ছে কোয়ান্টিটি, এটা পিস। কিন্তু আরও যদি অনেক আইটেম থাকতো, নামের ক্ষেত্রে মানে নাম্বারের অনেক তথ্য থাকতো, সেক্ষেত্রে কোনটা কোয়ান্টিটি, কোনটা রেট, কোনটা টাকা, এটা বোঝা যেত না। তা আমরা চাচ্ছি এটার সাথে পিস লেখা থাকবে, পিস লেখা থাকবে। তা আমরা এর সাথে পিস লিখে দিলাম। পিস লিখে এই পিসের সাথে এটার যোগফল মানে গুণফল কি এইটা? আমার কি গুণফল কি ঠিক আছে? আমি এখন এই মুহূর্তে এইটা গুণ এইটা যদি করি, কখনোই আমাকে এখানে সঠিক রেজাল্টটা দিবে না। না দেওয়ার কারণ হচ্ছে
এটা এটা নাম্বার, এটা টেক্স। টেক্স এবং নাম্বার গুণ হয় না, নাম্বার এবং নাম্বার গুণ হবে। টেক্সের সাথে কোনো কিছু গুণ হবে না, শুধু নাম্বারেই গুণ হবে। তো আমাদের এটাকে কাউন্ট করছে কি হিসাবে? টেক্স হিসাবে। কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি এটা একটা নাম্বার, আমরা নাম্বার লিখেছি কিন্তু টেক্স হিসেবে কম্পিউটার কাউন্ট করেছে। আমরা জানি এখানে ৬০,০০০ টাকা করে যদি 4 পিস ল্যাপটপ হয় তাহলে 2,40,০০০ টাকা আসে নাকি? কিন্তু আমাদের এখানে আসছে না। তো এটাকে আমাদের এজন্য পিসটা লিখতে হবে কিন্তু গুণফলও হবে এমন করতে হবে। তো এটা করার জন্য আমরা 4ই রাখলাম, বাকিটা কেটে দিলাম, 4 রাখলাম, আমার গুণফল ঠিক আছে। আমরা কিছু সময় আগে দেখেছিলাম না যে প্লাস বসানো যায়, চাইলে প্লাস ডাবলের 0 বসানো যায়। এখানেও সেম ওভাবে বসাবো। ওই যে কাস্টম ফরম্যাট, নাম্বার ফরম্যাটিং গিয়ে কাস্টম যেটা, সেখানে আমরা আগে বা পরে যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা চাই এইটুকুতে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, নাম্বারের এখানে ক্লিক করে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এখানে জেনারেল লেখাটা অলরেডি আছে টাইপে, কাস্টমে এখানে জেনারেল লেখাটা আছে, এটা যদি সম্পূর্ণ বাদ দিয়ে দেই সেক্ষেত্রেও দেওয়া যাবে। বাদ দিয়ে একটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশ দিলাম আর কি। এবার ইনভার্টেড কমা দিয়ে লিখে দিব পিস। আগে আমরা দিছি আগে, এবার দিলাম পরে। ওই হ্যাশ দ্বারা বোঝা হবে এখানে যা নাম্বার লিখছি তাই। ওকে ক্লিক করলাম, আমাদের কি প্রত্যেকটা পিস যুক্ত হয়ে গেছে। কিন্তু পিসটা কি একটা স্পেস হবে না? এখানে একটা স্পেস হওয়ার কথা না? আমরা এখানে গিয়েই আবার ওই একই জায়গায় পিসের আগে একটা ইনভার্টেড কমার পরে পিসের আগে একটা স্পেস দিয়ে ওকে ক্লিক করে দিব। আমার প্রত্যেকটা গুণফল কিন্তু ঠিক আছে, রেজাল্টও ঠিক আছে নাকি? এবার যে পিস লিখছি, পিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা, আসলে কিন্তু মূলত পিসটা লেখা নেই, পিসটা ভিউ করতেছি কাস্টমের মাধ্যমে। তো এখানে শুধু পিস না, আমরা যে কোনো কিছু লিখতে পারি। যদি কেজি চাই কেজিও লিখতে পারবো, যদি অন্য কিছু চাই সেটাও লিখতে পারবো। তো আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম, তাই না? এই যে হ্যাশ, যদি জেনারেল থাকে তাহলে আমাদের কিন্তু জেনারেল হয়ে গেল। এবার আমরা দেখি কাস্টমে এই জেনারেল লেখা, ওটা জেনারেলেই থাকুক, এরপর ইনভার্টেড কমা দিয়ে পিস লিখে দিলাম, তাহলেও কিন্তু হবে। জেনারেল থাকা অথবা একটা হ্যাশ লেখা একই ব্যাপার। কিন্তু এখানে এই যে জেনারেল রাখা অথবা হ্যাশ রাখা, যদি আপনি হ্যাশ রাখেন সেক্ষেত্রে বোঝা যাবে এটা একটা নাম্বার, এখানে একটা নাম্বার লেখা হবে এবং তারপরে পিস। আর জেনারেল থাকলে যে কোনো কিছু লেখা হতে পারে। তো যে কোনো কিছুর পরিবর্তে যে কোনো কিছু বলতে কোনো একটা নাম্বারও হতে পারে, যেমন এই নাম্বার লিখলাম, নাম্বার লিখলে কিন্তু সে আর পিস লেখাটা এখানে দেখাচ্ছে না, শুধু ওই টেক্সট লিখলে পিস দেখাচ্ছে না, কোনো নাম্বার লিখবো সাথে সাথে পিস লেখাটা দেখাচ্ছে। তো আমরা পিস বা কেজি লিখতে পারবো। যদি কেজি চাই, এখানে হয়তো এমন হতে পারে যে আপনি এই প্রোডাক্টের নাম, এইটা না হয়ে তো এমন হতে পারে যে আপনার তরকারির বাজার হতে পারে, তরকারির লিস্ট হতে পারে। যদি সেখানে আলু থাকে, আলু তো কেজি হবে, তখন তো পিস হবে না। তো মনে করি আগে একটু দেখি কোনটা, এখানে এই দুইটা কেজি হবে, এই দুইটা সিলেক্ট করে এই সাইনে ক্লিক করে এই পিসের পরিবর্তে শুধুমাত্র লিখে দিব কেজি, আমাদের এটা কেজি হয়ে গেল। তো আমরা পিস কেজি এটা কি পারবো প্রত্যেকে? প্রত্যেকে পারবো? বড় নাম্বার লিখতে পারবো? আচ্ছা, বড় নাম্বার পারলাম, পিস কেজি পারলাম, মোবাইল নাম্বার কোড নাম্বার সহ লিখতে পারলাম। আচ্ছা, কাস্টম কারেন্সি অ্যান্ড কমা এটা একটু দেখব। কাস্টম ডেট অ্যান্ড টাইম এটা দেখব। কাস্টম কারেন্সি, আমরা এই যেটা লিখলাম এটা কি টাকার অ্যামাউন্ট না?
যেহেতু এটা টাকা, এটাকে আমরা কারেন্সি বানিয়ে দিব। কারেন্সি মানে টাকা। কারেন্সি বানিয়ে দিলাম, সাইন চলে আসলো ডলার সাইন, কারণ কম্পিউটার ধরে নিছে আমি এখন বর্তমানে আমেরিকায় বসবাস করতেছি, আমেরিকান টাকা আমারে দেখাচ্ছে। কিন্তু মূলত তো আমরা বাংলাদেশি, তাই না? আমাদের এখানে টাকার সাইনের পরিবর্তে কি বাংলাদেশি টাকার সাইন আনতে হবে? বাংলাদেশি টাকার সাইন চিনেন? এই যেটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এই অ্যারো সাইনেই ক্লিক করলাম, কারেন্সি অপশনে এসে দেখেন কারেন্সি অপশনের এখানে কিছু অপশন আছে। ডেসিমাল প্লেস টু। ডেসিমাল প্লেস টু বলতে দশমিকের পরে দুইটা সংখ্যা, এটা বোঝাচ্ছে। আমি যদি না রাখতে চাই 0 করে দিব, রাখতে চাইলে যে কয়টা চাই সে কয়টা দিব, তো আমি চাই না। সিম্বল, সিম্বলের এখানে ক্লিক করলে অনেক সিম্বল দেখা যাচ্ছে, প্রত্যেকটা দেশের সিম্বল এখানে আছে। আমাদের বাংলাদেশি সিম্বলটাও এখানে আছে, আমরা একটু খুঁজে বের করব বাংলাদেশি সিম্বলটা কোথায়। আমরা বাংলাদেশি সিম্বলটা এই যেটা পেয়ে গেলাম, বাংলাদেশ সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম, আমাদের বাংলাদেশি সিম্বলটা চলে আসলো। টাকা সাইনটা কি বোঝা গেছে কোনো রকম? এটা হচ্ছে বাংলাদেশি টাকার সিম্বল। যদি কেউ না বুঝেন সেক্ষেত্রে নেট সার্চ দিতে পারেন, এটা লিখে যে বাংলাদেশি টাকার সিম্বল, দেখেন এই সিম্বলটাই চলে আসছে। প্রয়োজনে এই যে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকা। তো সিম্বল কি মিল আছে? আচ্ছা, রেট, এটাও যেহেতু টাকা, এটাকেও আমরা কারেন্সি করে দিতে পারি। এটা কারেন্সি করে দিলাম, এটা ডলার হয়ে গেল। আমরা যেহেতু এটাকে টাকা করেছিলাম, এটা ডলার হয়ে গেছে, আমরা এটাকেও টাকা করতে হবে, এই ফরম্যাটে নিতে হবে। আমরা এবার কি ফরম্যাট প্রিন্টার ব্যবহার করতে পারি না? ফরম্যাট প্রিন্টার মানে এখানে যা আছে ওই ধরনের ফরম্যাট হয়ে যাবে। এটা সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, টাকা হয়ে গেল। যেহেতু সম্পূর্ণটা করব, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ টাকার সাইন চলে আসলো। ফরম্যাট প্রিন্টারটা দেখছি আমরা কি কাজে লাগে, আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে যে কাজে লেগেছে এখানেও কিন্তু সেম সেই রকম কাজে লাগবে প্রত্যেকটা জায়গায়। এই যেটুকু দেখানো হয়েছে এইটুকু প্র্যাকটিস এখন করেন, নতুন আর কিছু দেখাবো না আজকে, এটুকুই। নতুন আর কিছু দেখাবো না, এটুকুই থাকুক। নতুন আর একটা কাজ, ডলার সাইন কারেন্সি সিলেক্ট করলেই ডলার হয়ে যাবে। কারেন্সি সিলেক্ট করলেই সাথে সাথে ডলার, এবং এই সিম্বল থেকে বাংলাদেশি, না এখানে সার্চ দেওয়া যাবে না, বাংলাদেশটা কোন জায়গায় থাকে সেটা একটু ব্যবহার করলে বুঝে যাবেন। আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই প্লাস সাইন ধরে নিচে নিয়ে আসবো, একবারে সবগুলো কাজ শেষ।